আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। তো যারা যুক্ত আছো একটু কমেন্ট করে জানাও যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, এবং আমার স্ক্রিনটা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু আমাকে কনফার্ম করো। সব কিছু ক্লিয়ার থাকলে আমরা ক্লাসটা শুরু করে দিব। আমাকে একটু কনফার্ম করো যে সব ক্লিয়ার আছে কিনা। ওকে, তো আশা করি সব ক্লিয়ার আছে। চলো আমরা শুরু করি। আজকে আমাদের নিউ ক্লাস থেকে শুরু। কালকে আমরা কোচ গহ্বর পর্যন্ত পড়ছিলাম, আজকে নিউ ক্লাস থেকে পড়ব। ওকে, দেখো নিউক্লিয়াসকে কি বলা হয়? নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক বা কোষের প্রাণকেন্দ্র বা কেন্দ্রিকা। ঠিক আছে, এই তিনটা নামে কিন্তু নিউক্লিয়াসকে ডাকা হয়। ওকে, এবং দেখো যে নিউক্লিয়াস আবিষ্কার এবং নামকরণ দুইজনই একজন বিজ্ঞানী করেন, তার নাম হলো রবার্ট ব্রাউন। ঠিক আছে, তো যদি বলে যে নিউক্লিয়াস নামকরণ করে কে, সেটাও রবার্ট ব্রাউন, এবং যদি বলে নিউক্লিয়াস আবিষ্কার কি করে, সেটাও রবার্ট ব্রাউন। ওকে, নিচে আসো। এখন দেখো এখানে বলছে যে কিছু কিছু কোষে নিউক্লিয়াস থাকে না, তো এগুলা কীভাবে মনে রাখবা? এগুলো মনে রাখার জন্য একটা ট্রিক্স শিখিয়ে দিই, সেটা হলো ভাইয়া দেখো যে মনে রাখবা যে আদি ভিসিআর। ঠিক আছে, আদি ভিসিআর। ঠিক আছে, এগুলা এখানে লেখা রাখো যে নিউক্লিয়াস থাকে না। এখন আদিতে মনে রাখবা আদি কোষ, আদিতে কি মনে রাখবা? আদি কোষ। ঠিক আছে, ওকে। তারপর ভিতে মনে রাখবা ভেসেল, ভিতে কি মনে রাখবো ভাইয়া? ভেসেল। সিতে মনে রাখবা শিবকোষ। ঠিক আছে, শিবকোষ। ওকে, আর আর দিয়ে মনে রাখবা আরবিসি। তাহলে আদি কোষ, ভেসেল, শিবকোষ এবং কি আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, ওকে। এখানে দেখো গেলাই বলছে যে শিবকোষ এবং কি মানুষের লোহিত রক্তকণিকা কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। আর সাথে এগুলো মনে রাখবা যে আদি কোষ, ভেসেল, ঠিক আছে, এগুলো তো কি থাকে না, এগুলোতেও নিউক্লিয়াস থাকে না। ওকে, এখন দেখো যে কিছু কিছু কোষ আছে বহু নিউক্লিয়াস থাকে, মানে কিছু কিছু কোষ আমরা মাত্র দেখলাম যেগুলোতে নিউক্লিয়াস থাকেই না। আবার কিছু কিছু কোষ আছে যেগুলোতে কি একাধিক নিউক্লিয়াস থাকে। তো যেগুলা কোষে একাধিক নিউক্লিয়াস থাকে সেগুলোকে বলা হয় কি? সিনোসাইট। কি বলা হয় ভাইয়া? সিনোসাইট। ওকে, এটুকুই লাগবে। এবং মনে রাখবা যে নিউক্লিয়াসের আকারটা কেমন হয় ভাইয়া? গোলাকার। নিউক্লিয়াস দেখতে গোলাকার, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, ওকে, নিচে আসো। এখন দেখো যে নিউক্লিয়াসের আকার এবং আয়তন এখানে বলছে, দেখো নিউক্লিয়াস সমগ্র কোষের 10 থেকে 15% স্থান দখল করে রাখে। ঠিক আছে, এটা একটু মনে রাখো। তারপরে বলছে দেখো যে শুক্রাণুর 90% হলো নিউক্লিয়াস। এটা খুবই ইম্পর্টেন্ট। শুক্রাণুর 90% কি ভাইয়া? শুক্রাণুর 90% হলো নিউক্লিয়াস, এবং সাধারণ কোষের 10 থেকে 15% কি ভাইয়া? নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াসের রাসায়নিক গঠন দেখবে এখন আমরা। দেখো নিউক্লিয়াস আসলে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত ভাইয়া? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। ওকে, দেখো, এবং তার সাথে আর কি থাকে? আরএনএ থাকে। আচ্ছা, আরএনএ ডিএনএ তো ওকে, এটা তো করলামই। ওকে, যাই হোক, কিন্তু মনে রাখবা যেখানে ডিএনএ থাকে প্রচুর পরিমাণে
আর আরএনএ থাকে সামান্য পরিমাণে, ঠিক আছে, এটা একটু মনে রেখো। ওকে, তারপরে দেখো নিউক্লিয়াসের কাজগুলো তোমরা এমনি পারবা, ঠিক আছে। দেখো একটু যদি পড়ো, দেখো এমনি পারবা। দেখো বলছে নিউক্লিয়াস কোষে সব ধরনের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। তাহলে কোষে সব ধরনের জৈবিক কাজ নিয়ন্ত্রণ কে করে ভাইয়া? নিউক্লিয়াস। এবং দেখো আগের কথাই বলছে এখানে যে কোষের মস্তিষ্ক, কোষের প্রাণ এবং কি প্রাণকেন্দ্র বলা হয়, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। তারপরে বলছে দেখো যে এরা আরএনএ ও প্রোটিন সংশ্লেষণে বিশেষ ভূমিকা পালন করে। আরএনএ এবং প্রোটিন সংশ্লেষণে বিশেষ ভূমিকা পালন করে। আর 4 নাম্বার হলো সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে ডিএনএ অনুলিপনের নির্দেশনা প্রদান করে। তাহলে ডিএনএ অনুলিপনের নির্দেশ প্রদান করে কে? সেটা হলো ভাইয়া নিউক্লিয়াস, ঠিক আছে। ওকে, এখন দেখো একটি আদর্শ নিউক্লিয়াসের গঠন। নিউক্লিয়াসের 4টে অংশ আছে। একটা কি ভাইয়া? দেখো একটা হলো নিউক্লিয়ার এনভেলপ, একটা হলো নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং কি নিউক্লিয়ার রেটিকুলাম, বা যেটাকে আমরা বলি কি ক্রোমাটিন তন্তু। এই দেখো এখানে বলছে এটা হলো কি, এই যে বাইরে যেটা দেখতেছে এটা কি নিউক্লিয়ার এনভেলপ, ঠিক আছে, নিউক্লিয়ার এনভেলপ। তার ভেতরে দেখো এই যে ভেতর যে সমুদয় তরল পদার্থ যতটুকু আছে, ঠিক আছে, সমুদয় তরল পদার্থকে বলতেছে নিউক্লিওপ্লাজম, ঠিক আছে। এবং এই যে মাঝখানে দেখো গোলাকার যে বস্তুটা, এটাকে আমরা কি বলতেছি? নিউক্লিওলাস, ঠিক আছে। এবং এই যে পেঁচানো 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 তন্তুর মতো অংশ, এটাকে বলতেছে কি? ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম, ঠিক আছে। এবং দেখো যে নিউক্লিয়াসের মাঝে মাঝে একটা করে গর্তর মতো আছে না, এই যে গর্তর মতো, এগুলোকে বলতেছি আমরা নিউক্লিয়ার রন্ধ্র, ঠিক আছে, নিউক্লিয়ার রন্ধ্র। এটার ব্যাস হলো 9 ন্যানোমিটার, মনে রাখবা। নিউক্লিয়ার রন্ধ্র ব্যাস কত ভাইয়া? 9 ন্যানোমিটার, ঠিক আছে, 9 ন্যানোমিটার। ওকে, তারপরে দেখো এগুলো আমরা দেখবো এখন। তো এখন দেখো নিউক্লিয়ার এনভেলপ কয় স্তর বিশিষ্ট ভাইয়া? 2 স্তর বিশিষ্ট, মানে 2 স্তর বিশিষ্ট ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত, ঠিক আছে। 2 স্তর বিশিষ্ট ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা নিউক্লিয়ার এনভেলপ গঠিত। ওকে, দেখো এখানে বলছে যে যে কিছু কিছু ছিদ্র থাকে বা রন্ধ্র থাকে, নিউক্লিয়ার রন্ধ্র, ঠিক আছে। নিউক্লিয়ার রন্ধ্রের ব্যাস এখানে বলছে দেখো 9 ন্যানোমিটার, যেটা মাত্র বললাম, ঠিক আছে। ওকে, দেখো এখানে বলছে যে এই যে নিউক্লিয়ার রন্ধ্র এটা কখনো বন্ধ হয়, কখনো কি খুলে যায়, ঠিক আছে, মানে সংকোচন হয় এবং প্রসারণ হয়। এই যে সংকোচন এবং প্রসারণ, এটা একটি প্রোটিন নেটওয়ার্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে। একটি প্রোটিন নেটওয়ার্ক দ্বারা এই সংকোচন এবং প্রসারণ নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে, এটা একটু মনে রাখো। তারপরে দেখো বলছে যে দেখো বলছে যে ছিদ্রটিকে ঘিরে চারপাশে বৃত্তাকার প্রোটিন গ্রানুল থাকে এবং মাঝখানে একটি অপেক্ষাকৃত বড় আকারের প্রোটিন থাকে, যেটা লাগবে না। ও আচ্ছা, এখানে যেটা লাগবে সেটা দেখো যে অপেক্ষাকৃত বড় আকারের প্রোটিনকে বলা হয় ট্রান্সপোর্টার, ঠিক আছে। বলবে যে ট্রান্সপোর্টার কি? ট্রান্সপোর্টার হলো ভাইয়া বড় আকারের প্রোটিন, ঠিক আছে, বড় আকারের প্রোটিন। তোমাকে কিন্তু জিজ্ঞাসা করবে যে ট্রান্সপোর্টার কি, অপশন দিবে লিপিড, ফসফোলিপিড, প্রোটিন, বড় আকারের প্রোটিন, বা দিবে ছোট আকারের প্রোটিন অথবা কি বড় আকারের প্রোটিন। তো অ্যান্সার করা লাগবে কি ভাইয়া? বড় আকারের প্রোটিন, ঠিক আছে। ওকে, তারপরে দেখো নিচের পেজে আসো। দেখো এখানে বলছে নিউক্লিয়ার এনভেলপের ভেতর হতে উৎপন্ন ফোসকাকে বলা হয় নিউক্লিয়ার ফোসকা। এটাকে মুখস্থ করার কিছু আছে? নিউক্লিয়ার এনভেলপের ভেতরে ফোসকাকে বলতেছে কি? নিউক্লিয়ার ফোসকা। দেখো নামের সাথেই সংজ্ঞার মিল, এটা মুখস্থ করার কিছুই নাই, ঠিক আছে। ওকে, নিচে আসো। নিউক্লিয়ার এনভেলপের কাজটা একটু ডিটিং দিবা, বিশেষ করে আমি দাগাই দিতেছি, এগুলো একটু পড়বা। যেমন দেখো বলছে যে এর কাজ কি? দেখো সাইটোপ্লাজমের নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন জালিকা ইত্যাদিকে কি করে? ইত্যাদিকে সংরক্ষণ করে রাখে। কারণ আমরা জানি কি, দেখো নিউক্লিয়ার এনভেলপের ভেতরে সমুদায় পদার্থটা থাকে, যত রকমের পদার্থ আছে সব কিছু কোথায় থাকে? নিউক্লিয়ার এনভেলপের ভেতরে। তাহলে সমুদায় পদার্থকে সংরক্ষণ করবে, এটাই তো স্বাভাবিক কথা। তারপরে বলছে দেখো যে এই যে সাইটোপ্লাজমের মধ্যে সংযোগ রক্ষা পরিবহন করে, ঠিক আছে। এটা বোঝা যায়। এটা কেমনে বোঝা যায় ভাই? ওই যে নিউক্লিয়ার রন্ধ্র আছে, গর্তটা আছে, ওই গর্তের সাথে কি, ওই গর্তের সাথে অন্যান্য কোষের সাথে একটা সংযোগ তৈরি করে, ঠিক আছে। তার মানে কি বহিস্থ সাইটোপ্লাজমের সাথে সংযোগ রক্ষা করে কি? এই নিউক্লিয়ার এনভেলপ, ঠিক আছে। ওকে, এবং আরেকটা বলছে দেখো যে অভ্যন্তরীণ উৎপন্ন উপাদান রন্ধ্রের মাধ্যমে সাইটোপ্লাজমে পাঠানো, এই যে একই কথা, ঠিক আছে। ওকে, তারপরে দেখবো নিউক্লিওপ্লাজম। কি দেখবো ভাইয়া? নিউক্লিওপ্লাজম ভেতরে যে সমুদয় তরল পদার্থ, যেটা ঘন স্বচ্ছ দানাদার তরল পদার্থ, সেটাকে আমরা কি বলবো? নিউক্লিওপ্লাজম বলবো, ঠিক আছে। ওকে, নিউক্লিওপ্লাজমের একটা নাম আছে, সেটাকে বলা হয় ক্যারিওলিম্ফ। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমাকে সুন্দর করে বলবে যে নিচের কোনটি নিউক্লিয়াসের অংশ নয়, ঠিক আছে। নিউক্লিয়ার এনভেলপ, তারপরে বলবে যে নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিয়ার রন্ধ্র, আর 4 নম্বর অপশন দিবে ক্যারিওলিম্ফ। কিন্তু তুমি তো ক্যারিওলিম্ফ জানো না, তুমি জানো কি? নিউক্লিওপ্লাজম। সেই জন্য তুমি ক্যারিওলিম্ফ দাগায় দিয়ে আসবা, কিন্তু মাইনাস খাবা,
ঠিক আছে। তো আমাদের নিউক্লিওপ্লাজম এবং ক্যারোলিম দুইটাই কি মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, এখন দেখো নিউক্লিওপ্লাজমের কাজ, এখানে শুধু একটা কাজ মনে রাখবো, সেটা হলো এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসাবে কাজ করে নিউক্লিওপ্লাজম, ঠিক আছে। তাহলে এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করে কোনটি ভাইয়া? নিউক্লিওপ্লাজম, ঠিক আছে। ওকে, তারপরে দেখো নিচে আসো, এখানে একটা ছক দিছে, ছকটা পারলে একটু পইরা নিও, ঠিক আছে। যা যা পড়ছি আমরা ওইগুলো এখানে বলছি। তারপর দেখো নিউক্লিওলাস, ওই যে মাঝখানে একটা গোলাকার বস্তু দেখলাম, সেটাই কি? সেটাই হলো নিউক্লিওলাস। দেখো বলছে যে নিউক্লিয়াসের ভেতরে ছোট অধিকতর ঘন গোলাকার বস্তু, ওটাকে কি বলে? ওটাকে বলে নিউক্লিওলাস, ঠিক আছে। নিউক্লিওলাস সর্বপ্রথম দেখতে পাই কে? বিজ্ঞানী ফন্টানা। কে ভাইয়া? বিজ্ঞানী ফন্টানা। ওকে, দেখো অবস্থানটা আমাদের লাগবে, ঠিক আছে। দেখো দেখো এখানে বলছে যে ক্রোমোজোমের যে স্থানে, ঠিক আছে, ক্রোমোজোমের যে স্থানে নিউক্লিওলাস লাগানো থাকে সেই স্থানটিকে বলা হয় স্যাট বা স্যাটেলাইট, ঠিক আছে। স্যাট বা স্যাটেলাইট, আমরা একটু পরে ক্রোমোজোম দেখব, ক্রোমোজোমের গঠন দেখব, তখন আমরা এই স্যাটেলাইট জিনিসটা দেখব, তখন চিত্রতে আমরা দেখে নিব স্যাটেলাইট জিনিসটা কি, ঠিক আছে। এখন শুধু মনে রাখো যে ক্রোমোজোমের যে স্থানে, ঠিক আছে, নিউক্লিওলাস লেগে থাকে সেটাকে কি বলা হয়? স্যাট বা স্যাটেলাইট। ওকে, এখানে আর কিছু লাগবে না। দেখো এখানে বলছে যে নিউক্লিওলাসের কাজ, নিউক্লিয়াসের কাজটা একটু মনে রেখো, বিশেষ করে এই যে 3 নাম্বার কাজটা, নিউক্লিওটাইডের ভান্ডার হিসাবে কাজ করে। তাহলে নিউক্লিওটাইডের ভান্ডার হিসাবে কাজ করে কোনটি ভাইয়া? নিউক্লিওলাস, ঠিক আছে। প্রোটিন সংশ্লেষণ করে, সংরক্ষণ করে, আর বিভিন্ন ধরনের আরএনএ সংশ্লেষণ করে, ঠিক আছে। আরগুলো মনে না রাখলেও তোমাকে এই 3 নাম্বারটা মনে রাখতেই হবে, কোনো উপায় নাই, ঠিক আছে। ওকে, এখন দেখো নিউক্লিয়াস, নিউক্লিওলাস এগুলা কি? এগুলা পার্থক্য দিচ্ছে দুইটার। বিশেষ করে এটা মনে রাখো যে নিউক্লিয়াসের কি নাই? কোনো ঝিল্লি নাই বা কোনো আবরণ নাই, ঠিক আছে, এটা মনে রাখো। ওকে, তারপরে দেখো নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু, ঠিক আছে। এখানে মনে রাখবা যেটা হলো ফুল জিন রং দেয়, ঠিক আছে। ফুল জিন রং দেয় কোন পর্যায়ে ভাইয়া? মেটাফেজ পর্যায়ে, ঠিক আছে। যে মেটাফেজ পর্যায়ে, কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে কি দেয়? ফুল জিন রং দেয়, যাকে আমরা কি বলি? ক্রোমাটিন বলি। ওকে, দেখো কোষ বিভাজন অবস্থায় ক্রোমাটিন তন্তু, আচ্ছা এটা লাগবে না। ওকে, মনে রাখবা ক্রোমাটিন কি দ্বারা গঠিত? ক্রোমাটিন ডিএনএ এবং প্রোটিন দ্বারা তৈরি, ঠিক আছে। ডিএনএ এবং প্রোটিন সমন্বয়ে গঠিত বস্তু কি? ক্রোমাটিন, ঠিক আছে। এখানে আর কিছু লাগবে না। নিচে আসো, দেখো নিউক্লিয়ার রেটিকুলামের কাজ, নিউক্লিয়ার রেটিকুলামের কাজ এখানে বলছে দেখো যে বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসাবে কাজ করে, ঠিক আছে। এই নিউক্লিয়ার রেটিকুলাম এটা কিন্তু পরবর্তীতে যা কী হবে বলো তো? এটা কিন্তু ক্রোমোজোম হয়, ঠিক আছে। ক্রোমোজোম এবং কি ক্রোমাটিড হয়। তাহলে বলতে গেলে ক্রোমোজোমের যা কাজ নিউক্লিয়ার রেটিকুলামেরও তো সেম কাজই হবে, ঠিক আছে। তো নিউক্লিয়ার রেটিকুলাম কী কাজ হবে? দেখো যে বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসাবে কাজ করবে, ঠিক আছে। এবং বলছে দেখো মিউটেশন প্রকরণ সৃষ্টি করবে, ঠিক আছে। এগুলা কার কাজ? সব সব কিন্তু ক্রোমোজোমের কাজ, ঠিক আছে। ওকে, তারপরে নিচে আসো, দেখো কোষস্থ নির্জীব বস্তু, কোষস্থ নির্জীব বস্তু এগুলো আমরা ওই যে ছকের মধ্যে পড়ছিলাম না গতকাল একটা ছক পড়ছিলাম, ঠিক আছে। ওইখানে আমরা দেখো যে এখানে যদি আসো, দেখো সঞ্চিত পদার্থ, সঞ্চিত পদার্থ, এখানে সঞ্চিত পদার্থের ভিতরে দুইটা ভাগে ভাগ করছে। একটা হলো দেখো যে দ্রবণীয়, আর একটা হলো অদ্রবণীয়। তো আমরা শুধু কি করবো? দ্রবণীয়গুলো মনে রাখবো, তাহলে অদ্রবণীয়গুলো মনে রাখা লাগবে না। দেখো দ্রবণীয় ভিতরে আছে গ্লুকোজ, চিনি, ইনসুলিন, ঠিক আছে। গ্লুকোজ, চিনি, ইনসুলিন। তাহলে বাদ বাকিগুলো কি হবে? এই যে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এগুলো কি? এগুলো হলো অদ্রবণীয়। তুমি দ্রবণীয় অথবা অদ্রবণীয় যে কোনো একটা মনে রাখতে পারো, ঠিক আছে। ওকে, আর দেখো নিঃসৃত পদার্থ, এটা আমরা মনে রাখছিলাম না গতকাল হার পেন দিয়ে, ঠিক আছে, বা এইচ পেন দিয়ে মনে রাখছিলাম না। এইচ পেন দিয়ে আমরা নিঃসৃত পদার্থ মনে রাখছিলাম, ঠিক আছে। এইচতে কি? এইচতে হলো দেখো এইচতে কি ছিল? এইচতে ছিল হরমোন, ঠিক আছে। পিতে কি ছিল? পিগমেন্ট। ইতে কি ছিল? এনজাইম। আর এনতে কি ছিল? নেকটার। তাহলে এগুলো কিন্তু আমরা গতকালকেই পড়ে ফেলছি। আর দেখো বর্জ্য পদার্থ, তার কি বাদ বাকি যত কিছু থাকবে, রেজিন, আঠা, গাম, ল্যাটেক্স, কলয়েড, অর্গানিক অ্যাসিড, মানে জৈব অ্যাসিড, ঠিক আছে, সব কিছু কি থাকবে? সব কিছুই বর্জ্য পদার্থ হিসেবে থাকবে। এখন তোমাকে মনে রাখা লাগবে এখানে দেখো দুইটা কথা বলছে। দেখো একটা হলো যে যখন সূচের মতো আকার অবস্থান করে, সূচ কথাটা থাকলে দাগাবা, তখন সূচের মতো আকারে অবস্থান করবে, সেটাকে বলবো র্যাফাইড। কি বলো ভাইয়া? র্যাফাইড। সূচের মতো অবস্থা র্যাফাইড। আর যদি বলে আঙুলের থোকার মতো অবস্থান করতো, সেটা কি বলবো? সিস্টোলিথ। এই যে আঙুলের থোকার মতো অবস্থাকে সিস্টোলিথ বলে, এটা কিন্তু মেডিকেল একবার আসছিল, ঠিক আছে। এটা কিন্তু মেডিকেল একবার আসছিল, সম্ভবত 20-21 সেজন আসছিল, ঠিক আছে। তো যাই হোক, তো যেহেতু এখান থেকে একবার সিস্টোলিথ দিছে, র্যাফাইডও কিন্তু দিতে পারে, মনে রাখবা। সূচের মতো আকার র্যাফাইড, আঙুরের মতো আকার কি বলবে? সিস্টোলিথ, ঠিক আছে।
ওকে, তারপরে নিচে আসো, দেখো এখানে আমরা যত কিছু পড়ছি, যত রকমের অঙ্গাণু পড়ছি, সবগুলো অঙ্গাণুর কাজ এবং আবরণ দেওয়া আছে এখানে। ঠিক আছে, সবগুলো অঙ্গাণুর কাজ এবং আবরণ দেওয়া আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এই আবরণটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখো, আমি এখন সবগুলা একসাথে পড়াই দিব। কীভাবে পড়াই দিব দেখো, গতকাল গতকাল আমি পড়াইছিলাম যে, গতকাল আমি কি পড়াইছিলাম বলো তো? গতকাল আমি পড়াইছিলাম যে আবরণী বিহীন গোলাম পড়াইছিলাম। ঠিক আছে, যে মামারাই সেরা। ঠিক আছে, একটা ছন্দ দাম পড়াইছিলাম না? ছন্দটা কই? ছন্দটা পড়াইছিলাম যে প্রোটিওজোমই সেরা মামা। একটা ছন্দ দিয়ে পড়াইছিলাম যে প্রোটিওজোমই সেরা মামা। প্রোটিওজোম মানে প্রোটিওজোম, ই মানে হলো কি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেরার সে দিয়ে মনে রাখছিলাম সেন্ট্রিওল, রা দিয়ে মনে রাখছিলাম রাইবোজোম, মামার দুইটা মা দিয়ে মনে রাখছিলাম মাইক্রোটিউবিউলস এবং কি মাইক্রোফিলামেন্ট। তো এটা কিন্তু তোমরা জানো, তাহলে ওইগুলা কি ঝিল্লিবিহীন। তাহলে এখন আমরা যদি দেখি ঝিল্লিবিহীন, কিন্তু আমরা সবগুলা পড়ে ফেলছি। দেখো যে মামারাই সেরা, এই যে দেখো এখন তো ঝিল্লিবিহীন দেখায়। দেখো মামারাই সেরা কই, দেখো ঝিল্লিবিহীন কোনগুলো আছে দেখো, এই যে আবরণবিহীন রাইবোজোম, মামারাই সেরার ভিতরে রাইবোজোম ছিল। তারপর আবার কি আছে দেখো, যে সেন্ট্রিওল কি ছিল, মামারাই সেরার ভিতরে সেন্ট্রিওল ছিল। আবার দেখো সাইটোস্কেলেটন, এটা একটু মনে রাখো, সেন্ট্রিওল স দিয়ে, সাইটোস্কেলেটনও এটা স দিয়ে, তার মানে স দিয়ে পাইলে ওটা কি বলবো, এটা হলো আবরণবিহীন। ঠিক আছে, ওকে। আর কোনটা ছিল, তাহলে এখানে কয়েকটাই দিচ্ছে। ঠিক আছে, আর বাদ বাকিগুলো তো আমরা জানি কোনগুলা আবরণীবিহীন। আর এখানে দেখো যে এক আবরণী। ঠিক আছে, এই এক আবরণী এগুলা একটু আমরা দেখো কেমনে মনে রাখবো। দেখো আমরা যদি এক আবরণীগুলো মনে রাখি, তাহলে দ্বি আবরণীগুলা কিন্তু বাদ বাকি সবগুলা। ঠিক আছে, এখানে 3 ধরনের ক্রাইটেরিয়া আছে। একটা আছে কি ভাইয়া এক আবরণী, একটা আছে দ্বি আবরণী, একটা কি আবরণীবিহীন। আমরা আবরণীবিহীন অলরেডি শিখে ফেলছি, মামারাই সেরা, সেন্ট্রোজোমি সেরা মামা, ওইটা দিয়ে। ঠিক আছে, ওকে। আর এখন কি শিখবো, এখন শিখবো এক আবরণী। তাহলে বাদ বাকি যা থাকবে সবগুলো কি হবে, দ্বি আবরণী হবে বা দ্বিস্তরী হবে। তো চলো আমরা এক আবরণী শিখে নেই। ঠিক আছে, এক আবরণ, দেখো এক আবরণ মনে রাখবা তোমরা এটা দিয়ে, যে পাগলা কোষ ভালো। কি দিয়ে মনে রাখবা? পাগলা কোষ ভালো। ঠিক আছে, পাগলা কোষ ভালো। দেখো পাগলার পা দিয়ে মনে রাখবা, পার অক্সিজম। কি ভাইয়া? পার অক্সিজম। ঠিক আছে, তারপর গয় লয় আকার, গ্লা দিয়ে মনে রাখবা, দেখো যে গ্লাই অক্সিজম। কি ভাইয়া? গ্লাই অক্সিজম, পার অক্সিজম, গ্লাই অক্সিজম গেল। তারপর কোষ দিয়ে মনে রাখবা কোষ গহ্বর। ওকে, তারপর ভালোর ভ দিয়ে মনে রাখবা ভেসিকল। কি ভাইয়া? ভেসিকল। আর লো দিয়া মনে রাখবা লাইসোজোম। ঠিক আছে, লাইসোজোম। তাহলে আমরা দেখলাম যে পাগলা কোষ ভালো, পাতে পার অক্সিজম, গ্লাতে গ্লাই অক্সিজম, কোষতে কোষ গহ্বর, ভালোর ভতে ভেসিকল, লতে কি লাইসোজোম। তাহলে আমরা কি এক আবরণ শিখে ফেললাম। তো চলো মিলাই নেই। তো প্রথমে কি ছিল পার অক্সিজম, এই দেখো পার অক্সিজম এক আবরণী কোষ। তারপরে কি ভাইয়া গ্লাই অক্সিজম, দেখো গ্লাই অক্সিজম এক আবরণী। কোষ গহ্বর এক আবরণী। ভেসিকল এক আবরণী। তারপর কি আছে লাইসোজোম, এই যে উপরে আসো দেখো লাইসোজোম কি এক আবরণী। ঠিক আছে, তাহলে আমরা এক আবরণী সব কিছু পড়ে ফেলছি। আবার কি আবরণ ছাড়া এগুলাও পড়ে নিছি। ঠিক আছে, ওকে। এখন দেখো বাদ বাকি যেগুলো আছে সবগুলা দ্বিআবরণী। দেখো এই যে নিউক্লিয়াস দ্বিআবরণী, গোলকি বডি দ্বিস্তরী আবরণী, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বিস্তরী আবরণ, মাইটোকন্ড্রিয়া দ্বিস্তরী, ক্লোরোপ্লাস্ট দ্বিস্তরী। ঠিক আছে, আর এই যে সেন্ট্রিওল আবরণ, এটা তখন পড়ে নিছি। তাহলে কি আমরা দেখছো দুইটা ছন্দের মাধ্যমে কি করলাম, সম্পূর্ণটা কিন্তু শিখে ফেললাম। ঠিক আছে, ওকে। আর এখানে কাজগুলো আছে, কাজগুলো আমরা পড়ছি অলরেডি, তোমরা জাস্ট দেখে নিবা, দেখবা যে ম্যাক্সিমাম পড়া আছে, দু একটা হয়তো পড়া না থাকতে পারে, যেগুলো নাই ওইগুলো মার্ক করে সুন্দর করে কি করবা, পড়বা। ঠিক আছে, ওকে। এই যে এখানে একটু মনে রাখো যে পার অক্সিজম টক্সিন অকার্যকর করে। ঠিক আছে, ওই যে আমরা পড়ছিলাম না যে পার অক্সিজম কি করে, H2O2 এটা কি, এটা কিন্তু বিষাক্ত। ঠিক আছে, বিষাক্ত। এজন্য কি এই বিষাক্তটাকে কি করতেছে, অকার্যকর করে দিতেছে, এটা ভেঙে পানি এবং অক্সিজেনে পরিণত করতেছে। এই জন্য কি আলটিমেটলি আমরা বলতে পারি যে টক্সিন অকার্যকর করতেছে। ঠিক আছে, ওকে। এখন দেখো ক্রোমোজোম, এখন আমরা কি দেখবো ভাইয়া, ক্রোমোজোম দেখবো। ঠিক আছে, এখন দেখো ক্রোমোজোমের কাজ কি, ওই যে আমরা পড়লাম।
ঠিক আছে, দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেন পড়লাম, ঠিক আছে, কি পড়ছি আমরা লাস্টে যে সরি নিউক্লিয়ার রেটিকুলাম, ঠিক আছে, বা ক্রোমাটিন তন্তু যেটা পড়লাম সেখানে আমরা যা যা দেখছিলাম ওইগুলাই, ঠিক আছে, দেখো এই যে মিউটেশন, প্রকরণ, ঠিক আছে, রং ধারণকারী, ঠিক আছে, এগুলাই কি করবে, অনুলিপন ক্ষমতা সম্পন্ন, এগুলাই কি, এগুলো আসলে ক্রোমোজোমের সংজ্ঞার ভিতরে আছে। ওকে, এখন দেখো মনে রাখবা যে কার্ল নাগেলি সর্বপ্রথম ক্রোমোজোম প্রত্যক্ষ করে, ঠিক আছে, এটা মনে রাখার একটা তোমাকে একটা প্রসেস বলি, মজার প্রসেস, সেটা হলো দেখো আমি যেভাবে মনে রাখতাম সেটা হলো কার্ল নাগেলিকে মনে রাখতাম আমি কাল নাগিনী, ঠিক আছে, নাগিনী কাল নাগিনীর নাম শুনছো না তোমরা, ঠিক আছে, এটা একটা সাপের নাম কাল নাগিনী, ঠিক আছে, নাগিন সাপ কাল নাগিনী, তো আমি এটা বলতাম কাল নাগিনী। আর ক্রোমোজোম কি পেঁচানো পেঁচানো থাকে না আলটিমেটলি, তো এই জন্য কি পেঁচানো পেঁচানো সাপের মতো থাকে, এর জন্য কাল নাগেলি, সেজন্য বলছি যে ক্রোমোজোম সর্বপ্রথম দেখেন কে, কাল নাগিনী, ঠিক আছে। ওকে, তারপরে দেখো ওয়াল্টার ফ্লেমিং ক্রোমাটিন নামকরণ করেন কে ভাইয়া, ওয়াল্টার ফ্লেমিং কিন্তু অনেকগুলা কাজ কাম করছে, ঠিক আছে, ওয়াল্টার ফ্লেমিংয়ের নাম আমরা প্রায়ই শুনে থাকি। ওকে, আর ক্রোমোজোম নামকরণ কে করেন, দেখো যে ওয়াল্ডার, ঠিক আছে, ওয়াল্ডার কি করে, ওয়াল্ডার ক্রোমোজোম নামকরণ করে। ওকে, তারপরে দেখো যে দেখো এখানে ক্রোমোজোম অর্থটা লাগবে, ক্রোমোজোম অর্থ হলো রঞ্জিত দেহ বা রং ধারণকারী দেহ, ঠিক আছে, ক্রোমোজোম অর্থ কি ভাইয়া, রঞ্জিত দেহ বা রং ধারণকারী দেহ, ঠিক আছে, এবং সর্বপ্রথম মানুষের ক্রোমোজোম সংখ্যা প্রকাশ করেন পেইন্টার কি করছে, সর্বপ্রথম মানুষের ক্রোমোজোম সংখ্যা প্রকাশ করছে, ঠিক আছে। ওকে, এখন দেখো প্রজাতি ভেদে ক্রোমোজোম সংখ্যা বিভিন্ন হইতে পারে, 200 থেকে 1600 হইতে পারে, ঠিক আছে, যেমন দেখো ফানবর্গীয় উদ্ভিদে সর্বোচ্চ সংখ্যক ক্রোমোজোম পাওয়া গেছে, ঠিক আছে, ফানবর্গীয় উদ্ভিদে, তাহলে বলবে যে সর্বোচ্চ সংখ্যক ক্রোমোজোম পাওয়া গেছে কাদের, কোনটিতে, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে ফানবর্গীয় উদ্ভিদে, কতগুলো পাওয়া গেছে ভাইয়া, 1200, ঠিক আছে। ওকে, এবং দেখো পুষ্পক উদ্ভিদে পাওয়া গেছে সর্বনিম্ন সংখ্যক ক্রোমোজোম, কয়টি ভাইয়া, 2n বা 4টি, ঠিক আছে। ওকে, এবং দেখো প্রাণীতে সর্বনিম্ন 2n সংখ্যক, যেমন গোলকৃমি, ঠিক আছে, বৈজ্ঞানিক নাম বলে একটু মনে রাখো, ঠিক আছে। ওকে, প্রাণীতে সর্বনিম্ন ক্রোমোজোম কত ভাইয়া, 2টা পাওয়া গেছে, কিসে পাওয়া গেছে ভাই, গোলকৃমিতে পাওয়া গেছে, এবং সর্বাধিক পাওয়া গেছে কত, 1600টি, ঠিক আছে, 1600টি পাওয়া গেছে। ওকে, এবং দেখো যে মানুষের ক্রোমোজোম কত ভাইয়া, 23 জোড়া বা 46টা আমরা জানি, ঠিক আছে, তার ভিতরে 2টি হলো সেক্স ক্রোমোজোম এবং কি 44টি অটোজোম, ঠিক আছে, মানে 1 জোড়া সেক্স ক্রোমোজোম এবং 22 জোড়া অটোজোম, ঠিক আছে। ওকে, দেখো এখানে বলছে যে উচ্চতর জীবে সাধারণত প্রতি দেহকোষে ক্রোমোজোম 2 থেকে 80 এর মধ্যে থাকে, তোমাকে বলবে যে উচ্চতর জীবে ক্রোমোজোম সংখ্যা কত থাকে, অ্যান্সার হবে 2 থেকে 80, ঠিক আছে। ওকে, নিচে আসো, দেখো বৈজ্ঞানিক নাম এবং ক্রোমোজোম সংখ্যা এগুলো খুবই ইম্পর্টেন্ট বলার মতো না, ঠিক আছে। দেখো যেগুলা দাগায় দেই এগুলা মাস্ট পড়বা, সবগুলো তো আর মনে রাখা সম্ভব না, যতগুলা দাগায় দিব মনে রাখবা, ঠিক আছে। দেখো মানুষ, তারপরে গরু, ছাগল, কবুতর, নিচে আসো গিনিপিগ গৃহমাছি, তারপরে দেখো কিউলেক্স মশা, তারপরে ইঁদুর এবং হাইড্রা, ঠিক আছে। গোলকৃমিতা মনে রাখবা, দেখো 2 ইজি আছে, ঠিক আছে। তারপরে দেখো যে মানুষের সাথে দেখো রেশম পোকারটাও সেম আছে 46, এটা এমনি মনে রাখতে পারবা, ঠিক আছে। এই গোলকৃমি আর রেশম পোকা যদি নাও দাগাইতাম তাও তোমার মনে থাকতো, ঠিক আছে। তারপরে দেখো এই পাশে আসো, দেখো যে কলা পাটটা মনে রাখবা, কর্কোরাস ক্যাপসুলারিস, এটা একটু মনে রাখো, 14, ঠিক আছে। তারপরে দেখো গোল আলু, টমেটো, তামাক, এই 3টা, আর উপরে লাগবে ধান, গম, ভুট্টা, ঠিক আছে। এই কয়েকটা যে একটা দাগাই দিলাম এই কয়েকটা মাস্ট পড়তে হবে, ঠিক আছে। সাথে বৈজ্ঞানিক নামগুলো একটু মনে রাখার ট্রাই করো, বেশিরভাগগুলো তোমরা জানো, দেখো ধান অরেঞ্জা স্যাটিভা, ঠিক আছে, তারপরে ভুট্টাও জানো, জিয়ামায়াস, ঠিক আছে। তারপরে দেখো তামাক জানো, ঠিক আছে, নিকোটিনা, তামাকের ভিতরে নিকোটিন থাকে, নিকোটিনা টেবাকাম, ঠিক আছে, এটা ইজি। তারপরে দেখো যে পাট, কর্কোরাস অলিটোরিয়াস, এগুলো আমরা এগুলোর সাথে পরিচিত, ঠিক আছে। ওকে, তারপরে দেখো আবার কি আছে যে হাইড্রা ভুলগারিস, তারপরে দেখো আর কোনটা জানো, দেখো কিউলেক্সের বৈজ্ঞানিক নাম কিউলেক্স দিয়েই, ঠিক আছে। কোলক্রিমিয়াসকারিস, এটা আমরা জানি, ঠিক আছে। তারপর কবুতর কলম্বা লিভে, এটা আমরা জানি, ঠিক আছে। গরু বস ইন্ডিক, এটাও জানি। মানুষ হোমোসেপিয়েন্স, এটাও জানি, হয়তো কয়েকটা জানি না, ঠিক আছে, 5-6টা বা তারও কম, 4-5টার মতো আমরা জানি না, এগুলো একটু পড়ে নিবা কষ্ট করে, ঠিক আছে। ওকে, নিচে আসো, দেখো এখানে আর কিছু লাগবে না,
এখানে শুধু মনে রেখো যে মানব দেহের ক্রোমোজোমের গড় দৈর্ঘ্য 4 থেকে 6 মাইক্রোমিটার, 4 থেকে 6 মাইক্রোমিটার, ঠিক আছে। ওকে, নিচে দেখো ক্রোমোজোমের ভৌত গঠন। ক্রোমোজোমের ভৌত গঠন তোমাদের একটা কথা বলি, ঠিক আছে, সেটা হলো যে যাদের কাছে এই যে ছোট ছোট মানগুলা মুখস্থ করতে একটু প্যারা লাগে, ঠিক আছে, তারা শুধু এই যে যেমন যেটা আছে মানব দেহের ক্রোমোজোমের গড় দৈর্ঘ্য কত, এই টাইপের ইম্পর্টেন্টগুলো পড়বা। আর বাদ বাকিগুলো তোমরা কি করতে পারো, স্কিপ করতে পারো, কারণ এই সংখ্যাভিত্তিক প্রশ্নগুলো খুব একটা আসে না, ঠিক আছে, মেডিকেলে। কিন্তু যেগুলো দাগায় দেয় সেগুলো একটু পড়া ট্রাই করো, ঠিক আছে। ওকে, তারপরে দেখো ক্রোমোজোমের ভৌত গঠন, ঠিক আছে, ক্রোমোজোমের ভৌত গঠন দেখব। ওকে, দেখো এখন দেখবো আমরা ক্রোমোজোমের ভৌত গঠন কি আছে, ক্রোমাটিন, ঠিক আছে, ক্রোমাটিন। দেখো ক্রোমাটিন হলো ক্রোমোজোমের মূল উপাদান। ক্রোমাটিন কি ভাইয়া, ক্রোমোজোমের মূল উপাদান। তাহলে ক্রোমোজোমের মূল উপাদান কি ভাইয়া, ক্রোমাটিন, ঠিক আছে। এবং দেখো হিস্টোন প্রোটিনের সাথে যুক্ত অবস্থায় ডিএনএকে একটা নাম দেওয়া হয়। যখন ডিএনএ হিস্টোন প্রোটিনের সাথে যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় নিউক্লিওজোম, ঠিক আছে। তোমাকে প্রশ্ন করবে যে হিস্টোন প্রোটিন যুক্ত ডিএনএকে কি বলে, অ্যান্সার হবে নিউক্লিওজোম, ঠিক আছে। এবং দেখো যে ক্রোমাটিনকে আসলে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো হেটারোক্রোমাটিন আর একটা হলো কি ভাইয়া, ইউক্রোমাটিন। একটা হলো হেটারোক্রোমাটিন আর একটা হলো ইউক্রোমাটিন। ওকে, দেখো যেখানে এখানে কি অর্থটা কি, দেখো যেখানে নিষ্ক্রিয় ডিএনএ আছে সেটাকে বলা হয় হেটারোক্রোমাটিন, ঠিক আছে। হেটারো মানে নিষ্ক্রিয়, হেটারো মানে নিষ্ক্রিয়, মনে রাখবা। তাহলে নিষ্ক্রিয় ডিএনএ কোনটাতে আছে, হেটারোক্রোমাটিন আছে। আর যদি বলে সক্রিয় ক্রোমাটিন কোথায় আছে, সরি সক্রিয় ডিএনএ, ইউক্রোমাটিনে কোন ডিএনএ আছে, সেটা হলো সক্রিয় ডিএনএ, ঠিক আছে। তাহলে সক্রিয় ডিএনএ থাকলে সেটাকে বলবো ইউক্রোমাটিন, আর নিষ্ক্রিয় ডিএনএ থাকলে সেটা কি বলবো ভাইয়া, হেটারোক্রোমাটিন, ঠিক আছে। ওকে, নিচে আসো, দেখো ক্রোমাটিড কি ভাইয়া, ক্রোমাটিড। ওকে, দেখো ক্রোমাটিড, ক্রোমাটিড সর্বপ্রথম দৃষ্টিগোচর হয় বা দেখা যায় কখন, কোষ বিভাজনের, দেখো কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোম দৃষ্টিগোচর হয়। তোমাকে প্রশ্ন করবে যে কোষ বিভাজনের কোন পর্যায়ে আমরা ক্রোমাটিড দেখতে পাই, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে প্রোফেজ পর্যায়ে আমরা ক্রোমাটিড দেখতে পাই, ঠিক আছে। এবং যদি বলে যে কোন পর্যায়ে ক্রোমাটিড বিভক্ত হয়, সেটা কি ভাই, মেটাফেজ পর্যায়ে, ঠিক আছে। মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো কি হয়, দুভাগে বিভক্ত হয়। ওকে, বা যদি তোমাকে বলবে যে ক্রোমাটিড দেখা যায় কোন পর্যায়ে, সেটা কি হবে, সেটা হবে মেটাফেজ। তো দেখো যদি প্রশ্ন করে ক্রোমোজোম দেখা যায় কোন পর্যায়ে, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম দেখা যায়, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে প্রোফেজ। যদি বলে কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমাটিড দেখা যায়, ক্রোমাটিড, তাহলে কি হবে, মেটাফেজ, ঠিক আছে, প্যাচ লাগে না যেন। ওকে, তারপরে দেখো নিচে আসো, দেখো নিচে আসো সেন্ট্রোমিয়ার কি পড়ো ভাইয়া, সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার হলো ক্রোমোজোমের অরঞ্জিত অঞ্চল, ঠিক আছে। অরঞ্জিত অঞ্চলকে কি বলা হয়, সেন্ট্রোমিয়ার। আর এখানে আর কিছু লাগবে না। দেখো এখানে বলছে যে সেন্ট্রোমিয়ারে একটা খাস থাকে, সেটাকে বলা হয় মুখ্যকুঞ্জন। এটা আমরা দেখবো, এই যে পরে পেতে চিত্র আছে, চিত্রতে আমরা দেখবো মুখ্যকুঞ্জন আসলে কোনটা, ঠিক আছে। মনে রাখবা যে সেন্ট্রোমিয়ারের সাথে যে খাস থাকে সেটা হলে কি, সেটাকে বলা হয় মুখ্যকুঞ্জন, ঠিক আছে। ওকে, এই যে দেখো দেখায় দিই, এই যে সেন্ট্রোমিয়ার, এই যেটা কি, এটা সেন্ট্রোমিয়ার না, সেন্ট্রোমিয়ার এই যে একটা খাজ আছে, এই যে খাজ, এই যে খাজ, এই যে খাজ, এই যে খাজ, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় মুখ্যকুঞ্জন, ঠিক আছে। ওকে, তো এটা হলো কি ভাই, মুখ্যকুঞ্জন। তো দেখো তারপর নিচে একটা ইনফরমেশন বলছে যে মানুষের এক্স ক্রোমোজোমে দেখো 4,50,000 বেস পেয়ার সজ্জা থাকে, ঠিক আছে। মানুষের কয় ধরনের ক্রোমোজোম থাকে, এক্স এবং ওয়াই, ঠিক আছে। আর নারীদের কি থাকে, এক্স এবং এক্স, তার মানে কি নারী পুরুষ উভয়ের কি এক্স ক্রোমোজোম থাকে। তার মানে ওই এক্স ক্রোমোজোমে কতটি বেস পেয়ার থাকে, 4,50,000, এটা একটু মনে রাখো, ঠিক আছে। ওকে, নিচে আসো, ক্রোমোজোমের বাহু থাকে, কি থাকে, বাহু থাকে। দেখো এই যে ক্রোমোজোম, ঠিক আছে, এই যে ক্রোমোজোম, ক্রোমোজোমের কি এই পাশটা হলো একটা বাহু এবং এই পাশটা কি আর একটা বাহু। তাহলে একটা ক্রোমোজোমের কয়টা বাহু থাকে ভাইয়া, একটা ক্রোমোজোমের দুইটা বাহু থাকে, ঠিক আছে। এভাবে মনে রাখতে হবে, একটা ক্রোমোজোমের দুইটা বাহু থাকে, যে প্রত্যেকটি ক্রোমোজোমে দুটি বাহু থাকে, ঠিক আছে। কয়টি বাহু ভাইয়া, দুটি বাহু থাকে। অনেকে কি করবে যে চারটি জায়গায় দিয়ে আসবে, এই যে একটা দুইটা তিনটা চারটি, চারটা হাত দেখা চারটা জায়গায় দিয়ে আসবে, কিন্তু কি হবে, মাইনাস খাবে, ঠিক আছে। ওকে, তারপর দেখো কাইনেটোকোর। কাইনেটোকোর আমরা পড়ছিলাম না যে কাইনেটোকোরের সাথে কি, যে ওই যে আমরা যে কোষ বিভাজনের সময় কি তৈরি হয়, যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, ওই স্পিন্ডল যন্ত্রের সাথে দেখো তোমরা পড়বা যে প্রোমেটাফেজ পর্যায়ে কি হয়, যে ক্রোমোজোমের ক্রোমোজোমের সরি কি বললাম, যে তোমরা কোষ বিভাজনে পড়বা প্রোমেটাফেজ পর্যায়ে, যে স্পিন্ডল ফাইবারের সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে। সেন্ট্রোমিয়ার কিসে যুক্ত থাকে, কাইনেটোকোরের মোটর প্রোটিনের সাথে যুক্ত থাকে, ঠিক আছে। এই যে কাইনেটোকোর, ঠিক আছে, সেন্ট্রোমিয়ারে যেটা কি, এটা কি বলা হয়, এই যে কালো অংশ দেখতেছো, দুইটা কালো অংশটাকে বলতেছে কাইনেটোকোর। এই কাইনেটোকোরের সাথে আসলে কি স্পিন্ডল তন্তুগুলা যুক্ত থাকে, ঠিক আছে। ওকে,
তারপর দেখো বলছে ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার কোথায় দেখা যায় বলো তো? আমরা মিওসিস পড়ছিলাম না? মিওসিসের প্রোফেজ ওয়ানের উপদশাগুলো যে ছিল লেপ্টোটিন, প্যাকাইটিন, জাইগোটিন, ওই যে প্যাকাইটিনে দেখো তোমাদের মনে আছে কিনা, প্যাকাইটিন আমরা পড়ছিলাম, বহু ক্রোমোমিয়ার দেখা যায়। তারপর কি দেখা যায়? বুকে দেখা যায় বা ফুলের তোড়ার মতো অবস্থান দেখা যায়। ওই যে বহু ক্রোমোমিয়ার দেখছিলাম, ওইটা কোথায় দেখা যায় তাহলে? ক্রোমোমিয়ার। ওই যে ক্রোমোমিয়ার ব্রোকোমিয়ার অবস্থা দেখা যায়, এটা কোথায় দেখা যায়? দেখো এই যে প্যাকাইটিন উপদেশায়, এটা কিন্তু আমরা জানি অলরেডি, ঠিক আছে? ওকে, তারপরে দেখো গৌণকুঞ্জন বা গৌণ খাজ। আমরা কি মুখ্য কুঞ্জন পড়ছি? ঠিক আছে, মুখ্য কুঞ্জনের মতো কি আছে? গৌণ কুঞ্জন। দেখো টেলোমিয়ারের এখানে যে খাজ, এটাকে বলতেছে মুখ্য কুঞ্জন। আর নিচে দেখো স্যাটেলাইটের এখানে যে একটা খাজ আছে, এই খাজটাকে বলতেছে কি? গৌণ কুঞ্জন, ঠিক আছে? ওকে, গৌণ কুঞ্জনের একটা নাম আছে, সেটাকে বলা হয় নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। তাহলে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল কাকে বলা হয়? গৌণ কুঞ্জন নাকি মুখ্য কুঞ্জনকে? অ্যান্সার হবে গৌণ কুঞ্জন, ঠিক আছে? ওকে, তারপরে নিচে আসো, দেখো স্যাটেলাইট। ওই যে আমরা পড়লাম স্যাটেলাইট, তো স্যাটেলাইটটা এখন আমরা একটু দেখবো, ঠিক আছে? স্যাটেলাইট, এই যে দেখো স্যাটেলাইট, এই যে ক্রোমোজোমের উপরে দুইটা, দেখো দুইটা গোল গোল, হ্যাঁ দুইটা গোল গোল কি আছে, অংশ আছে, দুইটা গোল গোল অংশ কি বলে? এই দুইটা অংশের নাম হলো ভাইয়া স্যাটেলাইট, ঠিক আছে? ওকে, দেখো স্যাটেলাইট এখানে বলছে যে স্যাটেলাইট কোন কোন, দেখো এখানে বলছে তুলা, তুলা, পাট এবং সোলা, এগুলাতে কি থাকে? স্যাটেলাইট থাকে। তোমাকে বলবে যে নিচের কোনটিতে স্যাটেলাইট থাকে না। তিনটা অপশন আছে, তার মানে কি এখান থেকে প্রশ্ন করা খুব সহজ, ঠিক আছে? ওকে, এবং বলছে দেখো যে সোলার, সোলার 1 নং ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, ঠিক আছে? বলো সোলার কয় নাম্বার ক্রোমোজোমে এক স্যাটেলাইট থাকে? 1 নাম্বার ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, ঠিক আছে? ওকে, নিচে আসো টেলোমিয়ার। কি দেখো ভাইয়া? টেলোমিয়ার। এই যে দেখো দুইটা অংশ দেখতেছো, এই দুইটা অংশকে কি বলতেছে? টেলোমিয়ার, ঠিক আছে? টেলোমিয়ার আসলে বলতেছে বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল, ঠিক আছে? আলটিমেটলি দুইটা মাথাকে বলতেছে কি, বা প্রান্ত অংশকে বলতেছে টেলোমিয়ার, ঠিক আছে? ওকে, টেলোমিয়ার অঞ্চলে একটা এনজাইম পাওয়া যায়, সেটাকে বলা হয় টেলোমারেজ এনজাইম। কি এনজাইম ভাইয়া? টেলোমারেজ এনজাইম। এই টেলোমারেজ এনজাইম মানুষের জরা রোধ করে, জরা রোধ করে। জরা জিনিসটা কি বলো তো? তোমরা বয়স্ক মানুষ দেখছো না? অনেক বয়স্ক মানুষ দেখবা গুজা হয়ে হাঁটে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, ঠিক আছে? বাঁকা হয়ে হাঁটে, এটাকে বলা হয় জরা, ঠিক আছে? ওকে, তারপরে দেখো ক্রোমোজোমের মাথায় ডিএনএ এর রেপ্লিটেড সিকোয়েন্স হলো টেলোমিয়ার, ঠিক আছে? এটা একটু মনে রাখো। আবার দেখো টেলোমিয়ার এখানে বলছে যে একটি কোষ কতবার বিভক্ত হবে সেটা নির্ধারণ করে টেলোমিয়ার, ঠিক আছে? তাহলে কোষ কতবার বিভক্ত হবে সেটা কে নির্ধারণ করে? সেটা নির্ধারণ করে ভাইয়া টেলোমিয়ার, ঠিক আছে? এখন দেখো টেলোমিয়ারের সংখ্যা, জন্মকালে টেলোমিয়ার থাকে 8,000 বিপি, ঠিক আছে? 8,000, দেখো জন্মকালে কত থাকে? 8,000। তারপরে 35 বছর বয়সে কত হয়? 35 বছর বয়স হয় 3,000, এবং 65 বছর বয়স হয় 1,500। মানে যত বয়স বাড়বে টেলোমিয়ারের সংখ্যা শুধু কমবে। প্রথমে 8,000, তারপরে কত? 3,000, তারপরে 1,500। 8,000, 3,000, 1,500, ঠিক আছে? ওকে, তারপরে নিচে আসো, দেখো ম্যাট্রিক্স, ঠিক আছে? এই যে ক্রোমোজোমের ভেতরে যে তরল পদার্থ আছে, ঠিক আছে? এই যে ভিতরে সুতার মতো দেখতেছে, এটা তো ক্রোমাটিন। আর তাছাড়া যে ভিতরে তরল পদার্থ আছে, এটাকে কি বলবো? ম্যাট্রিক্স। মনে রাখো ম্যাট্রিক্স মানে তরল, কোনো কথা নাই, ঠিক আছে? ম্যাট্রিক্স মানে তরল। ওকে, দেখো প্রোটিন এবং আরএনএ নিয়ে যে গঠিত কি স্তরকে ম্যাট্রিক্স বলা হয়। তার ম্যাট্রিক্স কি দ্বারা গঠিত? প্রোটিন এবং আরএনএ দ্বারা গঠিত। নিচে আসো পেলিকল। কি পড়ো ভাইয়া? পেলিকল। দেখো পেলিকল এখানে শুধু মনে রাখবা যে পেলিকল হলো ক্রোমোজোমের বাইরের একটি পাতলা আবরণ, ঠিক আছে? আর কিছুই লাগবে না। ক্রোমোজোমের বাইরের পাতলা আবরণকে কি বলা হয়? পেলিকল, ঠিক আছে? ক্রোমোজোমের বাইরে একটি পাতলা আবরণ আছে, সেটা কি বলা হয়? পেলিকল। এই ক্রোমোজোমের বাইরে একটা পাতলা আবরণ আছে, সেটা কি বললে ভাইয়া? সেটাকে বলে পেলিকল, ঠিক আছে? ওকে, এখানে আর কিছুই লাগবে না। তারপরে পেজে আসো, দেখো অনেকগুলা ছক, প্রত্যেকটা ছকে পড়তে হবে, ঠিক আছে? প্রত্যেকটা ছকই পড়তে হবে, কিন্তু সৌভাগ্যের কথা হলো প্রত্যেকটা ছকে আমরা অলরেডি পড়ে ফেলছি, ঠিক আছে? প্রত্যেকটা ছকে আমরা অলরেডি পড়ে ফেলছি। তারপরে তোমরা পড়বা, এবং যেটা যেটা দেখবা যে পড়ো নাই বা তোমার জানা নাই, ওইগুলা কি করবা? ওইগুলা তুমি ওইগুলা কি করবা? ওইগুলা মার্ক করে করে পড়বা, ঠিক আছে? ওকে, তারপরে দেখো এখানে আসো ক্রোমোজোমের প্রকারভেদ। সেন্ট্রোমিয়ারের উপর ভিত্তি করে ক্রোমোজোমকে আবার অনেকগুলো ভাগে ভাগ করছে। কয় ভাগে? দেখো 5 ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাইয়া? 5 ভাগে ভাগ করছে। দেখো নামগুলোর সাথে কাজের ইজি আছে। দেখো মোনোসেন্ট্রিক, মোনো মানে এক, তার মানে কি একটা সেন্ট্রোমিয়ার থাকবে, সেটা কি বলবো? মোনোসেন্ট্রিক, ঠিক আছে? ওকে, তারপরে দেখো যে বলছে এটা কিসে দেখা যায়? অধিকাংশ উদ্ভিদ প্রজাতিতে দেখা যায়। তোমাকে বলবে যে অধিকাংশ উদ্ভিদ প্রজাতিতে কোন সেন্ট্রোমিয়ার দেখা যায়? অ্যান্সার কি হবে? মোনোসেন্ট্রিক। তারপরে দেখো আসবে ডাইসেন্ট্রিক। ডাইসেন্ট্রিক কাদের দেখা যায়? ডাই মানে দুই, তার মানে কি দুইটা সেন্ট্রোমিয়ার থাকবে।
ডাইসেন্ট্রিক কাদের থাকে বা ভাইয়া গমে থাকে। তারপর আছে পলিসেন্ট্রিক, পলি মানে কি অসংখ্য, তার মানে কি দুইয়ের অধিক থাকবে। পলিসেন্ট্রিক কাদের দেখা যায় দেখো কলা গাছ, ঠিক আছে, মুজাইস্পি। তারপরে দেখো ডিফিউজ, ডিফিউজ মানে মনে করো বিক্ষিপ্ত বা সুস্পষ্টভাবে থাকবে না। ডিফিউজ মানে মনে রাখবে বিক্ষিপ্তভাবে থাকে, ঠিক আছে, মানে কোনো নির্দিষ্টতা নাই, ঠিক আছে। ওকে, তারপরে দেখো অ্যাসেন্ট্রিক, এ মানেই না, এ মানেই না, এ মানে কি, এ মানেই না মনে রাখবা, যে জায়গায় এ দেখবা এ মানে মনে রাখবা না, ঠিক আছে। তার মানে কি কোনো ক্রোমোজোমে কোনো কি থাকবে না, সেন্ট্রোজোম থাকবে না, সরি সেন্ট্রোমিয়ার থাকবে না, ঠিক আছে। ওকে, নিচে আসো, দেখো সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে আবার 4 ভাগে ভাগ করা হয়, এটা আমরা অলরেডি জানি, যে মেটাসেন্ট্রিক ভি আকৃতির, সাবমেটাসেন্ট্রিক, ঠিক আছে, বাংলা নামগুলো মনে রাখো, উপমধ্য কেন্দ্র, ঠিক আছে, এটা কি বলা হয়, এটা হলো এল আকৃতির, ঠিক আছে, এবং উপপ্রান্তিক এটা কি জে আকৃতির, এবং প্রান্তকেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক এটা কি আকৃতির ভাইয়া, আই আকৃতির, ঠিক আছে, এটা একটু মনে রাখো। ওকে, নিচে আসো, দেখো অটোজোম এবং সেক্স ক্রোমোজোম, এগুলো আমরা জানি যে মানব দেহে 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে কি 22 জোড়াই অটোজোম, আর এক জোড়াকে কি বলা হয়, এক জোড়া হলো সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম কি করে ভাইয়া, লিঙ্গ নির্ধারণ করে। সেক্স ক্রোমোজোম কি করে ভাইয়া, লিঙ্গ নির্ধারণ করে, ঠিক আছে। স্ত্রীদের সেক্স ক্রোমোজোম কি ভাইয়া, এক্স এবং এক্স, আর পুরুষদের কি এক্স এবং ওয়াই, এটা মাত্র আমি দেখাইছি। ওকে, আর সেক্স ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ করে এবং তার সাথে আরেকটা কাজ করে, সেটা হলো বর্ণান্ধতা ও হিমোফিলিয়ার মতো বিভিন্ন সমস্যার বাহক, ঠিক আছে। তো হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা কোন ক্রোমোজোম করে ভাইয়া, সেক্স ক্রোমোজোম, ঠিক আছে। ওকে, তারপরে নিচে আসো, দেখো দেখো এখন আমরা যেটা দেখব সেটা হলো যে ক্রোমোজোমের রাসায়নিক গঠন ও উপাদান। কি দেখবো ভাইয়া, ক্রোমোজোমের রাসায়নিক গঠন ও উপাদান। ক্রোমোজোমে কি থাকে ভাইয়া, দেখো প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড থাকে, আমরা জানি। তো প্রোটিন কি থাকে, প্রোটিন তো প্রোটিন, আর নিউক্লিক অ্যাসিড কি থাকে, ডিএনএ অথবা আরএনএ থাকে, ঠিক আছে। ডিএনএ পূর্ণরূপ জানি আমরা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। ওকে, এবং দেখো যে বলছে ক্রোমোজোমের বিভিন্ন উপাদানের মধ্যে ডিএনএর পরিমাণ হলো 45%। কত ভাইয়া, 45%। তাহলে ক্রোমোজোমের ডিএনএ পরিমাণ কত, 45%, ঠিক আছে। এবং হিস্টোন প্রোটিনের অনুপাত কত, 1:1। একটা মজার জিনিস লক্ষ্য করছো, এই অধ্যায়ে আমরা যত অনুপাত পড়তেছি সব অনুপাতে কিন্তু কি 1:1। তুমি এক কাজ করবা, অধ্যায়ের শুরুতে সুন্দর করে লিখে রাখবা যে এই অধ্যায়ের সকল অনুপাত 1:1, ঠিক আছে। ওকে, তারপরে দেখো বলছে যে জীবের প্রায় 90% ডিএনএ ক্রোমোজোমে থাকে, ঠিক আছে। তাহলে একটি জীবের বা একটি প্রাণীর কি যেটা হোক না কেন 90% ডিএনএ কোথায় থাকে ভাইয়া, ক্রোমোজোম থাকে, ঠিক আছে, ক্রোমোজোমে থাকে। ওকে, তারপরে দেখো আরএনএ, আরএনএ কি ভাই, রাইবোনিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, রাইবোনিউক্লিক অ্যাসিড। ওকে, আরএনএ কি থাকে, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা, এটা তো ওকে, যাই হোক। আচ্ছা, অ্যাডিনিন গুয়ানিন ইউরাসিড আমরা দেখবো একটু পরে, এখান থেকে পড়ার দরকার নাই। তারপরে দেখো প্রোটিন, ঠিক আছে, প্রোটিন। ওকে, এখানে শুধু মনে রাখবা যে ক্রোমোজোমে প্রোটিনের পরিমাণ 55 ভাগ। ক্রোমোজোমে প্রোটিনের পরিমাণ কত, 55 ভাগ। ডিএনএর পরিমাণ কত, 45 ভাগ, ঠিক আছে। প্রোটিনের পরিমাণ কত, 55 ভাগ। ক্রোমোজোমে 2 ধরনের প্রোটিন পাওয়া যায়, ঠিক আছে। একটা হলো কি নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন, আর একটা কি উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন, ঠিক আছে। এগুলা কি মুখস্থ করার দরকার আছে, এগুলাই এমনি মনে থাকে। দেখো দেখো এখানে শুধু দেখো এটাই লাগবে যে প্রোটামিন, প্রোটামিন পাওয়া যায় শুক্রাণুর ক্রোমোজোমে। ঠিক আছে, তোমাকে জিজ্ঞাসা করবে যে প্রোটামিন পাওয়া যায় কোনটির কোনটির ক্রোমোজোমে প্রোটামিন পাওয়া যায়, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে শুক্রাণু, ঠিক আছে। এখানে আর কিছুই লাগবে না। এখানে দেখো যে ক্রোমোজোমের ধাতব আয়নগুলো একটু মনে রাখো, ক্যালসিয়াম এবং কি আয়রন, ঠিক আছে, দুইটাই 2+, ঠিক আছে। এবং দেখো এখানে 500 ধরনের নন হিস্টোন এনজাইম কাজ করে, ঠিক আছে, মানে এখানে কত ধরনের এনজাইম আছে, প্রায় 500 ধরনের এনজাইম আছে, ঠিক আছে। ওকে, ক্রোমোজোমের কাজ, ক্রোমোজোমের কাজটা তোমরা নিজেরাই পড়তে পারবা, ঠিক আছে। দেখো এই যে বংশগতি ধারক ও বাহক, এটা কি পড়ানোর দরকার আছে। তারপর কি কোষ বিভাজনের প্রত্যক্ষ ভূমিকা পালন করে, কোষ বিভাজনের তো ভূমিকা পালন করবে, কারণ কোষ বিভাজনের তো কি নিউক্লিয়াসে বিভাজন হয়, তখন সেখানে কি হয়, ক্রোমোজোমও বিভাজিত হয়। ওকে, তারপরে দেখো সেক্স ক্রোমোজোম কি করে, লিঙ্গ নির্ধারণ করে, ঠিক আছে। তারপর কি যে ডিএনএ অণু ছাঁচ তৈরিতে এমআর অণু, দেখো মনে রাখবা যে ডিএনএ অণু, ডিএনএ দেখো ডিএনএ কি করে, ছাঁচ তৈরি করে, এবং এমআরএনএ কি করে, প্রোটিন সংশ্লেষণে সঙ্গে সাহায্য করে, ঠিক আছে। ওকে, তারপর কি করে, ক্রোমোজোম জিন ধারণ করে। তারপর কি যে এটা একটু লাগবে যে জীবনের ব্লু প্রিন্ট হিসাবে কাজ করে, জীবনের ব্লু প্রিন্ট হিসাবে কাজ করে। আচ্ছা, আমি জীব প্রযুক্তি না, সরি জীব প্রযুক্তি না, ওই তোমাকে কি বলে যে বায়োটেকনোলজি চ্যাপ্টার যখন আমি তোমাদের পড়াইলাম, ঠিক আছে,
জীব প্রযুক্তি তো ওকে যাই হোক, দেখো বায়োটেকনোলজি চ্যাপ্টার যখন পড়াইলাম তোমাদের, তো তখন আমি লিখে দিয়েছিলাম সুন্দর করে যে জীবনের ব্লুপ্রিন্ট কোনটা, জীবনের ব্লুপ্রিন্ট হলো জিন, মাস্টার ব্লুপ্রিন্ট কোনটা, জিনোম, আর মাস্টার মলিকিউল কোনটা, ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, ওকে, এগুলো কিন্তু লিখে দিয়েছিলাম, তো এটা তোমরা চাইলে এখানে একটু লিখে রাখতে পারো। ঠিক আছে, ওকে, তারপরে দেখো এখানে আছে বি ক্রোমোজোম। ঠিক আছে, এখানে এগুলো লাগবে, দেখো যে ভুট্টাতে বি ক্রোমোজোম থাকে, ভুট্টাতে বি ক্রোমোজোম থাকে। তারপরে বলছে যে উলট চণ্ডাল উদ্ভিদে বি ক্রোমোজোমের উপস্থিতি প্রমাণিত। ঠিক আছে, তাহলে কোথায় কোথায় বি ক্রোমোজোম থাকে? একটা হলো ভাইয়া বি ক্রোমোজোম থাকে ভুট্টা, তার একটা কি ভাইয়া, আর একটা হলো উলট চণ্ডাল উদ্ভিদ। ঠিক আছে, ওকে, এবং একটা কথা বলছে, দেখো যে উলট চণ্ডাল উদ্ভিদে কোলসিনিন অ্যালাকয়েড নামক কি, অ্যালকালয়েড নামক এক ধরনের পদার্থ উৎপন্ন করে, যা কি করে গেটেবাদের উত্তম ওষুধ হিসাবে কাজ করে। ঠিক আছে, ওকে, তারপরে দেখো নিচে আসো, এখানে আর কিছুই লাগবে না। এখন আমরা পড়বো ভাইয়া নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড, এই দেখো এখানে যে একই কথা বলছে যে নিউক্লিয় বংশগতীয় বস্তুর প্রধান প্রধান কি, ক্রোমোজোম। ওকে, এখন দেখবো আমরা নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড, ওকে, এখানে বিজ্ঞানীর নাম টাম লেখা আছে, বিজ্ঞানীর নাম। ঠিক আছে, যে নিউক্লিন নামকরণ করে কে, দেখো মিশার, মিশার কি করে নিউক্লিন নামকরণ করে। ঠিক আছে, এবং নিউক্লিক অ্যাসিড নামকরণ করে কে, অল্টম্যান, অল্টম্যান নামকরণ করেন নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, ওকে, এবং ডিএনএ আর এন আবিষ্কার করে কে, লেভাইন। ঠিক আছে, লেভাইন কি করে ডিএনএ এবং আরএনএ আবিষ্কার করে। ওকে, দেখো এখানে নিচে আসো, এখানে বলছে দেখো যে নিউক্লিক অ্যাসিডে নাইট্রোজেনের পরিমাণ 15% এবং ফসফরাসের পরিমাণ 10%, এই দুইটা ইনফরমেশন লাগবে, নাইট্রোজেনের পরিমাণ কত এবং ফসফরাসের পরিমাণ কত। ওকে, তারপরে নিচে আসো, দেখো এখানে বলছে যে আরএনএর শতকরা 90% পাওয়া যায় সাইটোপ্লাজমে এবং বাকি 10% পাওয়া যায় নিউক্লিয়াসে, নিউক্লিওলাসে। এটা খুব ইম্পর্টেন্ট, তোমাকে বলবে যে আরএনএর 90% কোথায় পাওয়া যায়, 90% পাওয়া যায় সাইটোপ্লাজমে, আর বাকি 10% কোথায় পাওয়া যায়, নিউক্লিওলাসে। ঠিক আছে, ওকে, দেখো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডকে কি বলা হয় ভাইয়া, যে মাস্টার মলিকিউল, মাত্রই বলছি। ঠিক আছে, ওকে, দেখো নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান, তিনটি মূল উপাদান আছে, একটা হলো পেন্টোজ সুগার, একটা কি নাইট্রোজেন ঘটিত ক্ষার, একটা হলো কি ফসফরিক অ্যাসিড। পেন্টোজ সুগার, নাইট্রোজেন ঘটিত ক্ষার এবং ফসফরিক অ্যাসিড। পেন্টোজ সুগার আমরা কি কোষ রসায়নে দেখছিলাম না, যে 5 কার্বন বিশিষ্ট চিনি, সেটাই কি বলবো আমরা, পেন্টোজ সুগার বলবো। এই যে একটা পেন্টোজ সুগার, দেখছো এখানে 5টা কার্বন আছে, একটা, দুইটা, তিনটা, চারটা এবং কি এই যে একটা, পাঁচটা কার্বন আছে। ঠিক আছে, এখন তুমি দেখো 5টা কার্বনের প্রত্যেকটার সাথে কি আছে ভাইয়া, ওইচ আছে। ঠিক আছে, দেখো এই যে ওইচ, এই যে ওইচ, এই যে ওইচ, এই যে ওইচ। ঠিক আছে, এই যে ওইচ, তার মানে কি আমরা বলতে পারি যে 5টা কার্বনের সাথে কি আছে, 1 2 3 4 5, ও যে 5টাই তো আছে। ওকে, যাই হোক, 5টা কার্বনের সাথে কি আছে ভাই, ওইচ আছে। তো এখন দেখো পেঁয়াজটা কোথায় লাগে, দেখো পেন্টোজ সুগার, তুমি মনে রাখবা যে 5 কার্বন বিশিষ্ট সুগার কি বলা হয়, পেন্টোজ সুগার, এটা তোমরা জানো অলরেডি। ঠিক আছে, ওকে, তাহলে দেখো নিচে আসো যে পেন্টোজ সুগার বা দুই ভাগে ভাগ করছে, একটা হলো রাইবোজ সুগার, একটা হলো কি ডিঅক্সিরাইবোজ সুগার। এগুলো আমরা পড়ে আসছিলাম। ডিঅক্সিরাইবোজ মানে কি, 2 নাম্বার কার্বনে অক্সিজেন থাকবে না। ঠিক আছে, এই যে দেখো এটা হলো ডিঅক্সিরাইবোজ, এই যে 1 নাম্বার কার্বন আর এই যে 2 নাম্বার কার্বন। ঠিক আছে, 1 নাম্বার কার্বনের সাথে কি ও এইচ আছে, কিন্তু 2 নাম্বার কার্বনের সাথে কি আছে, খালি এইচ আছে, ও নাই, অক্সিজেন নাই। কিন্তু এখানে দেখো যেটা রাইবোজ সুগার, সেখানে কি প্রথমটার সাথে ওইচ আছে, সেকেন্ডটার সাথে কি আছে, ওইচ আছে, এই জন্য এটা কি রাইবোজ সুগার। আর যেহেতু এটা 2 নাম্বার কার্বনের সাথে অক্সিজেন নাই, অক্সিজেন নাই, তার মানে এটা কি, এটা হলো ডিঅক্সিরাইবোজ সুগার। ঠিক আছে, এই ডিঅক্সিরাইবোজ সুগারকে আসলে কি ডিএনএ বলা হয়, ডিএনএ, আর রাইবোজ সুগারকে কি বলা হয়, আর এন এ। ঠিক আছে, ওকে, এই তো, তারপরে নিচে আসো, দেখো রাইবোজ সুগার, এখানে কি যে রাইবোজ সুগার মানে কি, যে নিউক্লিক অ্যাসিডে রাইবোজ সুগার থাকলে তাকে কি বলা হয়, আরএনএ, এবং নিউক্লিক অ্যাসিডে ডিঅক্সিরাইবোজ সুগার থাকলে তাকে কি বলা হয়, ডিএনএ। ঠিক আছে, ওকে, এই পাশে আসো, দেখো এই যেখানে বলছে ডিঅক্সিরাইবোজ সুগারের 2 নাম্বার কার্বন অক্সিজেন অনুপস্থিত। ঠিক আছে, এটা আমরা কি অলরেডি দেখছি। ঠিক আছে, ওকে, এখন দেখো আমরা দেখব নাইট্রোজেন ঘটিত ক্ষারক, কি দেখবো ভাইয়া, আমরা দেখব নাইট্রোজেন ঘটিত ক্ষারক।
তো দেখো নাইট্রোজেন ঘটিত ক্ষারক এখানে বলছে নাইট্রোজেন ঘটিত ক্ষারককে দুই ভাগে ভাগ করছে, একটা হলো পিউরিন, একটা হলো পাইরিমিডিন। ঠিক আছে, পিউরিন এবং পাইরিমিডিন। দেখো এই যে এই দুইটা হলো পিউরিন আর এই তিনটা হলো কি পাইরিমিডিন। দেখো পিউরিনগুলা দুইটা রিং স্ট্রাকচার, এই যে একটা রিং, এই যে একটা রিং, দুইটা রিং, এই যে একটা দুইটা রিং। আর পাইরিমিডিনগুলা কি একটা রিং স্ট্রাকচার। এটাই বলছে যে দেখো যে পিউরিন কি, পিউরিন হলো দুই রিং স্ট্রাকচার, মানে দুই রিং বিশিষ্ট, সেটাগুলো কি পিউরিন। তাহলে পিউরিন কি আছে অ্যাডিনিন এবং গুয়ানিন। যেখানে বলছে দেখো যে অ্যাডিনিন এবং গুয়ানিন এই দুইটা কি, এই দুইটা হলো পিউরিন। ঠিক আছে, পিউরিনের সাধারণ সংকেতটা মনে রাখো C5H4N4। ঠিক আছে, তারপর দেখো পাইরিমিডিন, পাইরিমিডিন তাহলে কি হবে, পাইরিমিডিন অবশ্যই এক রিং বিশিষ্ট হবে, এই যে এক রিং, সবগুলো কি এক রিং। ঠিক আছে, সাধারণ সংকেত কি দেখো C4H4N2। ঠিক আছে, এবং পাইরিমিডিনের উদাহরণগুলো কি দেখো যে থাইমিন, সাইটোসিন এবং কি ইউরাসিল। ঠিক আছে, ওকে, এগুলো মানে সংক্ষেপের নামগুলো ইউজ করা হয় টি, সি এবং ইউ দ্বারা ইউজ করি আমরা। ঠিক আছে, এবং অ্যাডেনিন গুয়ানিনকে কি দ্বারা ইউজ করি, এ এবং জি দ্বারা ইউজ করি, ব্যবহার করি। ঠিক আছে, ওকে, এখন দেখো যে ক্ষারকের নাম সমূহ, নামগুলো কেমনে আসলো। ঠিক আছে, থাইমিন নামটা আসছে থাইমাস গ্রন্থি থেকে। ঠিক আছে, আমাদের থাইমাস গ্রন্থি আছে না, এই থাইমাস গ্রন্থি থেকে আসলে আমাদের থাইমিন নামটা আসছে। তারপরে অ্যাডিনো, অ্যাডিনো গ্ল্যান্ড থেকে আসছে কি দেখো সাইটোসিন নামটা আসছে সেল থেকে। ঠিক আছে, তারপর দেখো গুয়ানিন, গুয়ানিন নামটা আসছে কি পরন্ত, এই যে গুয়ানিনটা বেশি ইম্পর্টেন্ট, গুয়ানিনটা আসছে কি দেখো উড়ন্ত বাদুর বা কি দেখো বাদুর বা সিবার্ডের পরন্ত মল, মানে একটা বাদুরের পরন্ত মল থেকে নাম থেকে কি আসছে গুয়ানিন নামটা আসছে। ঠিক আছে, ওকে, তো দেখো এগুলাকে ব্যবহার করা কীভাবে, যে সংক্ষেপ জাস্ট প্রথম অক্ষর দিয়ে ইউজ করা হয়। ওকে, তাহলে আমরা কি নাইট্রোজেন ঘটিত ক্ষারও দেখলাম। এখন দেখবো আমরা ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের সংকেত আমরা জানি না H3PO4। ঠিক আছে, ফসফরিক অ্যাসিড, ওকে, ফসফরিক অ্যাসিড নিয়ে কিন্তু এটুকুই যে H3PO4, আর কিছু নাই। এখন দেখো ভাইয়া আমরা দেখলাম যে নিউক্লিক অ্যাসিডের তিনটা প্রধান উপাদান, দেখো এই যে পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন ঘটিত ক্ষার এবং ফসফরিক অ্যাসিড, তিনটা দেখলাম। এখন দেখো ভাইয়া যে এই তিনটার কাজটা কি, দেখো কখনো যদি এই পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন ঘটিত ক্ষার এই দুইটা, মানে এক অণু পেন্টোজ সুগার এবং এক অণু নাইট্রোজেন ঘটিত ক্ষার দুইটা একসাথে মিলে যদি একটা যৌগ গঠন করে, সেটাকে আমরা বলবো নিউক্লিওসাইড। কি বলো ভাইয়া, নিউক্লিওসাইড। ওকে, তো মনে রাখো এই দুইটা মিলে নাম হলো নিউক্লিওসাইড। এখন এখানে আছে একটা যৌগতে, মানে নতুন একটা যৌগ তৈরি করছে, সেখানে কয়টা আছে ভাইয়া, এই দুইটা আছে। ঠিক আছে, দেখো আমি একটু বুঝাই, এই দুইটা আছে, কি হইতাছে দেখো এটাও আছে এবং কি এটাও আছে, দুইটা মিলে কি বললাম একটা যৌগ তৈরি করলাম, সেটাকে কি বলবো নিউক্লিওসাইড। এখন দেখো এমনিতে এখানে দুইটা আছে, এখানে যদি আমি আর একটা বসাই তাহলে এই জায়গাটা কি টাইট হয়ে যাবে না, মানে কি চিপাচিপি একটা অবস্থা হবে, যেটাকে আমরা কি বলি টাইট হয়ে গেছে। তাহলে এখানে যদি আমরা আগে থেকে কি আছে পেন্টোজ সুগার আছে, নাইট্রোজেন ঘটিত ক্ষারক আছে, সেটাকে বলতেছে নিউক্লিওসাইড, এবং এখানে যদি ফসফরিক অ্যাসিড বা এক অণু ফসফেট যুক্ত করি, তাহলে সেটাকে আমরা কি বলবো, তখন নিউক্লিওসাইড থেকে এটার নাম হয়ে যাবে নিউক্লিও টাইট, কারণ যে টাইট হয়ে গেল তিনটা ঢুকে, নিউক্লিও টাইট হয়ে গেল। ঠিক আছে, তো এটা এখানে বলছে দেখো যে এই যে দেখো এখানে বলছে যে এক অণু নাইট্রোজেন ঘটিত ক্ষার এবং এক অণু পেন্টোজ সুগারযুক্ত হলে সেটা কি বলবো নিউক্লিওসাইড। ঠিক আছে, নিউক্লিওসাইড। এবং দেখো এই নিউক্লিওসাইডের সাথেই, তার মানে কি, তার মানে দেখো এখানে কি থাকবে, এখানে এদের বলছে এক অণু নিউক্লিওসাইডের সাথে যদি আবার ফসফেট যুক্ত করি, তাহলে এটা কি বলবো নিউক্লিওটাইড, মানে যে ওইটার সাথে আবার একটা যুক্ত করলাম, কি হলো টাইট হয়ে গেল, তার মানে কি হবে এটা নিউক্লিওটাইড। এই দুইটার সংখ্যা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে আর কিছু লাগবে না, এখানে আর কিছু লাগবে না। ওকে, মনে রাখবা নিউক্লিওটাইডগুলো আরএনএ এবং ডিএনএ তৈরির মূল উপাদান হিসেবে কাঠামো হিসেবে কাজ করা যায়, এগুলো ইম্পর্টেন্ট না। আচ্ছা এখানে আসো, দেখো পলিনিউক্লিওটাইড, এখানে মনে রাখবা শুধু এটা যে ডিএনএ অণুর প্রতিটি একক হেলিক্স একটি পলিনিউক্লিওটাইড চেন, এই কথাটা একটু মনে রাখো। ঠিক আছে, ওকে, নিচে আসো, দেখো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এখন আমরা ডিএনএ দেখবো, কি দেখবো ভাইয়া, ডিএনএ দেখবো। ডিএনএকে বলা হয় জীবনের আণবিক ভিত্তি। কি বলা হয় ভাইয়া, জীবনের আণবিক ভিত্তি। ঠিক আছে, ওকে, নিচে আসো, দেখো ডিএনএকে বংশগতির বংশ বৈশিষ্ট্যের ধারক, বাহক, ঠিক আছে, তারপরে কি নিয়ন্ত্রক, ঠিক আছে, এগুলো নামে ডাকা হয়। ওকে, দেখো মানুষের ডিপ্লয়েড কোষে ডিএনএ থাকে কত, ডিএনএর ওজন কত, 5.6 পিকোগ্রাম। 5.6 পিকোগ্রাম, 1 পিকোগ্রাম সমান কত জানো, 10^12। পিকো মানে 10^12, এটা মনে রাখবা, এখানে লেখা আছে, এই যে দেখো। তো
পিকো মানে কি 10^12, তার মানুষের একটি কোষে কি, মানুষের একটি কোষে ডিএনএর ওজন কত 5 থেকে 6 পিকোগ্রাম। ওকে, তারপর বলছে দেখো যে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দেহে 100 গ্রাম ডিএনএ থাকে। কত ডিএনএ থাকে ভাইয়া? 100 গ্রাম ডিএনএ থাকে। ওকে, দেখো ডিএনএ অণুতে সমপরিমাণ এটি এবং সমপরিমাণ সিজি। এটি মানে কি বলতো? এটি মানে অ্যাডোনিন এবং থাইমিন। ঠিক আছে, এটি মানে কি অ্যাডোনিন এবং থাইমিন। আর সিজি মানে কি সাইটোসিন এবং গুয়ানিন। তার মানে যতটি অ্যাডোনিন থাকবে ঠিক ততটি থাইমিন থাকবে, এবং যতটি সাইটোসিন থাকবে ঠিক ততটি কি থাকবে, গুয়ানিন থাকবে। ঠিক আছে, এই যে সমপরিমাণ থাকা, এই সমপরিমাণ থাকা যে নীতিমালা, এটাকে বলা হয় দেখো চারগাফস রুল। কি বলা হয় ভাইয়া? চারগাফস রুল। ঠিক আছে, এটা একটু মনে রাখো, কোনটার সাথে কোনটা সমপরিমাণ থাকবে সেটা একটু মনে রাখা লাগবে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো নিচে বলছে যে ডাবল হেলিক্স মডেল কে দেয়? অরসন এবং ক্রিক, এটুকু মনে রাখো। ওকে, এখানে অরসন এবং ক্রিকের মডেল টডেল দেওয়া আছে। দেখো যেখানে একটা কথা বলছে, দেখো যে ডিএনএ 4 প্রকার নিউক্লিওটাইড দিয়ে গঠিত। ঠিক আছে, কয় প্রকার নিউক্লিওটাইড দ্বারা গঠিত ভাইয়া? 4 প্রকার নিউক্লিওটাইড দ্বারা গঠিত। ঠিক আছে, এই যেখানে বলছে দেখো যে যত সংখ্যক অ্যাডিনিন থাকবে তত সংখ্যক কি থাকবে, থাইমিন থাকবে। যত সংখ্যক গুয়ানিন থাকবে তত সংখ্যক সাইটোসিন থাকবে। ঠিক আছে, ওকে। এখানে আর কিছু লাগবে না। সূত্র দুটি সমদূরত্বে পরস্পর বিপরীতমুখী, সূত্র দুটি ডিঅক্সিরাইবোজ ফসফেট সংযুক্তির মাধ্যমে না, এখানে কিছু লাগবে না, তোমরা তারপরে পেজে আসো। দেখো এইগুলা একটু লাগবে। ঠিক আছে, দেখো এখানে বলছে যে দেখো এখানে লাগবে যে সূত্রকের বাইরের দিকে থাকে ফসফেট এবং ভেতর দিকে থাকে নাইট্রোজেন ক্ষারক। এটা মনে রাখো যে বাইরের দিকে থাকে কি ভাই, ফসফেট, এবং ভেতরের দিকে থাকে নাইট্রোজেন ক্ষারক। ঠিক আছে, ওকে। ডিএনএতে 4 ধরনের নাইট্রোজেন ক্ষারক থাকে আমরা জানি। ঠিক আছে, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন। ওকে, দেখো নিচে আসো। দেখো এখানে যেটা লাগবে যে দেখো এই যে এখানে দেখো এখানে বলছে যে একটি সূত্রের, ঠিক আছে, একটি সূত্রের অ্যাডোনিন অপর সূত্রের থাইমিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ধনে যুক্ত থাকে। কয়টি বন্ধনে? তার মানে অ্যাডিনিন এবং থাইমিন দুইটার ভিতরে কয়টা বন্ধন থাকে? 2টি হাইড্রোজেন বন্ধন থাকে। এই যে 2টি হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, এবং যদি বলে সাইটোসিন এবং গুয়ানিন সেটা কয়টা হবে? সেখানে থাকবে 3টা হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, 3টা হাইড্রোজেন বন্ধন, এই 2টি ইনফরমেশন লাগবে। তারপরে নিচে আসো, দেখো বলছে ডিএনএ অণুর সূত্র দুটির মধ্য প্রতিটিতে প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য, যদি প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য, প্যাচের দৈর্ঘ্য বা ঘূর্ণনের দৈর্ঘ্য বলে তাহলে সেটা কত হবে? 34 আর্মস্ট্রং, বা আর্মস্ট্রংকে যদি ন্যানোমিটার নিয়ে কত হবে? জাস্ট 1 ঘর আগে চলে আসবে। ঠিক আছে, 1 ঘর আগে চলবে, কারণ আমরা কি জানি? আমরা জানি যে আর্মস্ট্রং মানে কি 10^10, আর ন্যানোমিটার মানে কি 10^9। তার মানে কি 1 ঘর আগে চলে আসবে। দেখো তাই হয়েছে, 1 ঘর আগে চলে আসছে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো যদি বলে যে প্রতিটি প্যাচে হ্যালিক্স দুটির ব্যাস কত হবে ভাইয়া? 20 আর্মস্ট্রং বা 2 ন্যানোমিটার। 20 আর্মস্ট্রং বা 2 ন্যানোমিটার। তাই আর্মস্ট্রং জানলে আমরা কি ন্যানোমিটার নিয়ে আসতে পারবো। তারপরে দেখো নিচে বলছে যে দেখো এখানে বলছে যে প্রতিটি ঘূর্ণনে মোনোনিউক্লিওটাইডের সংখ্যা 10 জোড়া। মোনোনিউক্লিওটাইডের সংখ্যা কত ভাইয়া? 10 জোড়া। ঠিক আছে, এবং প্রতিটি প্যাচে হাইড্রোজেন বন্ড সংখ্যা কত? প্রতিটি প্যাচে হাইড্রোজেন বন্ড সংখ্যা 25টি। এর প্রত্যেকটা সংখ্যা লাগবে। এবং ডিএনএ এর আণবিক ওজন কত? এটাও লাগবে। 10^6 থেকে 10^9। ঠিক আছে, 6-9। ঠিক আছে, 6-9 দিয়ে মনে রাখবা, 6-9। ঠিক আছে, 6-9, 6 এবং কি 9, 10^6-9। ঠিক আছে, ওকে। এখানে বলছে যে ডিএনএ কে আদ্র বিশ্লেষণ করলে পাওয়া যায় নিউক্লিওটাইড। ঠিক আছে, কারণ আলটিমেটলি কি নিউক্লিওটাইড দেই তো ডিএনএটা গঠিত হয়েছে। ঠিক আছে, ওকে, এটা তো মুখস্থ করার কিছু নাই। তারপর দেখো ডিএনএ এর কাজ, এটা তোমরা এমনি পারবা, নিজেরাই পারবা। ঠিক আছে, ওই ডিএনএ ক্রোমোজোম কাজগুলো প্রায় সেম। ঠিক আছে, বংশগতির আণবিক ভিত্তি, এটা মনে রাখা লাগবে। তারপরে দেখো নিচে বলছে জীবের পরিবৃত্তির ভিত্তি, এগুলো মনে রাখা লাগবে।
তারপরে দেখো বলছে যে জৈবিক সংকেত প্রেরক হলো ডিএনএ। ঠিক আছে, এই কথাগুলা স্পেশালি মনে রাখা লাগবে। প্লাস সবগুলাই কি দিবা, সবগুলাই রিডিং দিবা, রিডিং, সবগুলাই রিডিং দিতে হবে। ঠিক আছে, দেখবা সবগুলা ইজিলি পারবা। যেখানে মডেল টডেল দেওয়া আছে এগুলো তো আর দেখে লাভ নাই, কারণ তোমরা তো আর এইচএসসি দিচ্ছ না। ঠিক আছে, তোমরা এখন অ্যাডমিশন, তোমাদের তো আর মডেল টডেল লাগাইতে বলবে না। ঠিক আছে, আমি ভাই কোনোদিন এগুলো লাগাইতে পারি নাই। ওকে, তারপরে দেখো যেখানে বলছে এখানে বোল্ড লাইনগুলো একটু পড়বা। ঠিক আছে, বোল্ড লাইনগুলো একটু পড়বা, এগুলা বোঝানোর কিছু নাই। তারপরে পেজে আসো, দেখো যেখানে বলছে ডিএনএ কি বলা হয়, মাস্টার মলিকিউল। কি বলা হয় ভাইয়া, মাস্টার মলিকিউল। তো তোমাকে অপশনে যদি ডিএনএ না দিয়ে আবার নিউক্লিক অ্যাসিডও দিতে পারে। ঠিক আছে, তো অপশন আগে দেখবা কি আছে, নিউক্লিক অ্যাসিড আছে নাকি ডিএনএ আছে। ঠিক আছে, যেটা থাকবে সেটা দাগাবা। আর যদি দুইটাই থাকে তখন দাগাবা ডিএনএ। ঠিক আছে, যদি অপশনে ডিএনএও থাকে নিউক্লিক অ্যাসিডও থাকে তাহলে দাগাবা ডিএনএ। ঠিক আছে, তাছাড়া যে কোনো একটা দাগাবা। ওকে, তারপরে দেখো রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ। ঠিক আছে, আরএনএ দেখবে এখন আমরা আমরা তো ডিএনএ বলবো, এখন দেখবো কি রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। দেখো এখানে বলছে যে ওকে দেখো রাইবো নিউক্লিক অ্যাসিড এখানে বলছে, দেখো একটি কোষে বিরাজমান শতকরায় যে নিউক্লিক অ্যাসিডে দেখো আরএনএ 90 ভাগ থাকে সাইটোপ্লাজমে, আর 10 ভাগ থাকে কোথায়, নিউক্লিয়াসে। আমরা অলরেডি পড়ে আসছি। ঠিক আছে, ওকে নিচে আসো। দেখো আরএনএ এর রাসায়নিক গঠনটা আমাদের লাগবে। রাসায়নিক গঠন এখানে কি থাকে ভাইয়া, 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার, এটা তো আমরা জানি, এবং নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস হিসাবে এখানে কি কি থাকে সেটা আমাদের জানা লাগবে। ঠিক আছে, নাইট্রোজেন বেস হিসাবে কি কি থাকে সেটা আমাদের জানা লাগবে। দেখো এখানে বলছে যে দেখো অ্যাডিনিন, গুয়ানিন, ইউরাসিল এবং সাইটোসিন। ঠিক আছে, অ্যাডিনিন, গুয়ানিন, ইউরাসিল এবং সাইটোসিন। আচ্ছা, আমরা মনে হয় ডিএনএর এই জিনিসটা মিস করে আসছি। ঠিক আছে, ডিএনএর এই জিনিসটা মিস করে আসছি। দাঁড়াও আমি 1 মিনিট একটু বের করি, দেখি কত পেজে আছে ওইটা, তোমাদের বলি, কারণ এটা মিস করা যাবে না, এটা ইম্পর্টেন্ট। 1 মিনিট, দেখো দেখো এটা দেখো, আমি একটু আগের পেজে যাই। ডিএনএ কই, ডিএনএ কই গেল, এই ডিএনএ কই, এটার আগে মনে হয়, এই যে ডিএনএ, এই যে ডিএনএ পাইছি। দেখো দেখো ডিএনএ রাসায়নিক উপাদান, এই পেজে একটু আসো, একটা জিনিস স্কিপ করে গেছি কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে ডিএনএ রাসায়নিক উপাদানে বলছে, দেখো এখানে কি কি থাকে, এখানে থাকে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন। ঠিক আছে, এবং আরএনএতে কি থাকে, আরএনএতে দেখো আরএনএতে সবগুলোই থাকবে, শুধুমাত্র এই যে থাইমিন আছে না, আরএনএতে থাইমিনের পরিবর্তে থাকবে ইউরাসিল। ঠিক আছে, তার মানে থাইমিন যদি দেখো, থাইমিন আছে মানে কি, সেটা হলো থাইমিন আছে মানে সেটা হলো ডিএনএ। আর এখানে থাইমিন না থাকে, যদি কি থাকে, ইউরাসিল থাকে। ঠিক আছে, ইউরাসিল থাকে, তাহলে সেটা কি হবে, সেটা হবে আরএনএ। তো দেখো আমরা ডিএনএতে যা দেখছি অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন। দেখো আমরা এখন যেটা পড়তাছি আরএনএ। ঠিক আছে, আরএনএ এখানে দেখো সবই ঠিক আছে, শুধুমাত্র কি থাকবে, শুধুমাত্র থাইমিনের পরিবর্তে ইউরাসিল দেখবো আমরা। ওই গেল রে ভাই, দেখো এই যে দেখো থাইমিনের পরিবর্তে কি আছে এখানে, ইউরাসিল। ঠিক আছে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন সবই ঠিক আছে, শুধু থাইমিন নাই। থাইমিন কি আছে ভাইয়া, ইউরাসিল আছে। ঠিক আছে, তো এটা কিন্তু মনে রাখা লাগবে। ওকে, এবং আরেকটা কি থাকে ভাইয়া, দেখো ফসফেট থাকে বা ফসফরিক অ্যাসিড থাকে। ওকে, তারপর দেখো আরএনএ কে 5 ভাগে ভাগ করা হয়, কয় ভাগে ভাইয়া, 5 ভাগে। একটা হলো টিআরএনএ, একটা কি ভাইয়া, টিআরএনএ। দেখো প্রতিটি কোষে 31 থেকে 42 ধরনের টিআরএনএ থাকে। ঠিক আছে, এবং প্রতিটি টিআরএনএ মোটামুটি 75 থেকে 90টি নিউক্লিওটাইড অণু দ্বারা গঠিত। ঠিক আছে, ওকে, তারপরে দেখো টিআরএনএর গঠনকে বলা হয় ক্লোভার লিফ। ঠিক আছে, এটা একটু মনে রাখো। আর কি, আর কিছু লাগবে না, এই পেজে আসো। টিআরএনএর কাজ কি দেখো, আচ্ছা টিআরএনএ কি থেকে সৃষ্টি হয় দেখো,
ডিএনএ থেকে টিআরএনএ সৃষ্টি হয়, এটা একটু মনে রেখো। তারপরে নিচে আসো, দেখো মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ, ঠিক আছে। ওকে, দেখো এমআরএনএর কাজ কী ভাই? প্রোটিন সংশ্লেষণের সাজ হিসাবে কাজ করে। প্রোটিন সংশ্লেষণের সাজ হিসাবে কাজ করে কোনটা? এমআরএনএ, ঠিক আছে। ওকে, তারপরে দেখো এখানে বলছে যে মোট কোষের 5 থেকে 10 ভাগ হলে এমআরএনএ, ঠিক আছে। এমআরএনএ আণবিক ওজন কত? 10 থেকে 20 লক্ষ। ওকে, তারপরে দেখো আর কি আছে, তারপরে দেখো আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ, এটা কত ভাই? দেখো শতকরা 80 থেকে 90 ভাগ আরএনএ কি? আরআরএনএ, ঠিক আছে। তার মানে কি আরআরএনএ এর সংখ্যা কিন্তু সবচাইতে বেশি কোনটা থাকে? আরআরএনএ, ঠিক আছে, এটা একটু মনে রাখো। তারপরে দেখো নিচে আসো যে দেখো যেখানে বলছে সর্বাপেক্ষা স্থায়ী এবং অদ্রবণীয় আরএনএ, ঠিক আছে, সেটা কোনটা? সেটা হলো আরআরএনএ, ঠিক আছে। ওকে, তারপরে দেখো বংশগতি আরএনএ বা জিআরএনএ বা জেনেটিক আরএনএ, ঠিক আছে। জেনেটিক আরএনএ মানে জেনেটিক হিসাবে কাজ করবে, ঠিক আছে। দেখো দেখো বলছে ভাইরাস দিয়ে বংশগতি উপাদান হিসাবে কাজ করে, যেমন উদাহরণ দিচ্ছে টিএমপি, ঠিক আছে। আমরা কি জানি টিএমপি একটা আরএনএ ভাইরাস, ঠিক আছে। ওকে, তারপরে দেখো মাইনর আরএনএ, ঠিক আছে, মাইনর আরএনএ, ঠিক আছে। এটাতে মনে রাখবা যে ক্ষুদ্র আরএনএ কি? মাইনর মানে কি? ক্ষুদ্র, ছোট। ওকে, এটা কি করে ভাই? এনজাইমের কাঠামো দান করে, ঠিক আছে, এনজাইমের কাঠামো দান করে। ওকে, আরএনএর মেন কাজ হলো কি? প্রোটিন সংশ্লেষণ করা। বাদবাকিগুলো দেখে নিও, পারবা। ওকে, দেখো এখন দেখো ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য বলছে, বিশেষ করে এই পার্থক্যটা মনে রাখবা। প্রধান কাজ দুইটা মনে রাখবা, আর বাদবাকিগুলো রিডিং দিবা, ঠিক আছে। ওকে, নিচে আসো, এখন দেখবো ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপন। ইংলিশ নামের সাথে সাথে বাংলা নামটা মনে রাখতে হবে, ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপন, ঠিক আছে। এখন দেখো তোমাদের এই ডিএনএ রেপ্লিকেশন শুরু করার আগে তোমাদের আমি একটা জিনিস লিখে দেই, ঠিক আছে। দেখো সেটা হলো ভাইয়া, দেখো তোমরা লিখে নাও সুন্দর করে। সেটা হলো কি করলাম, মা বাচ্চা ইকুয়াল, ঠিক আছে। দেখো ডিএনএ হলো মা, আমরা জানি কি মায়ের থেকে তো বাচ্চা হয়, মার পেট থেকে বাচ্চা হয় না। তাহলে ডিএনএ থেকে যদি আমরা ডিএনএ তৈরি করি, তার মানে ডিএনএ মা ছিল, বাচ্চাও কি? ডিএনএ, মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করি, সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো রেপ্লিকেশন। কি বলবো ভাইয়া? ডিএনএ রেপ্লিকেশন। আর যদি আমরা দেখো ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করি, কি ভাইয়া? এমআরএনএ তৈরি করি, মেসেঞ্জার আরএনএ তৈরি করি, সেটাকে আমরা বলবো ট্রান্সক্রিপশন। কি বলবো ভাইয়া? ট্রান্সক্রিপশন, ঠিক আছে। এবং দেখো এমআরএনএ, এই এমআরএনএ থেকে যদি আমরা প্রোটিন তৈরি করি, কি তৈরি করি ভাইয়া? প্রোটিন, ঠিক আছে, প্রোটিন তৈরি করব, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ভাইয়া ট্রান্সলেশন, ঠিক আছে, ট্রান্সলেশন। তো ভুল হবে, এটা কিন্তু ভুল হওয়া যাবে না, ঠিক আছে। ওকে, তারপরে দেখো আর একটা জিনিস লিখে দেয়, সেটা হলো ভাইয়া এই যে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং কি রেপ্লিকেশন, এই তিনটার কমন উপাদান আছে কিছু, আমরা একটু পরে দেখব, ঠিক আছে। কমন উপাদানের মধ্যে 1 নাম্বার হলো ভাইয়া ছাঁচ, ঠিক আছে। ছাঁচ হিসাবে কাজ করবে সবসময় মা। কে কাজ করবে? মা। 2 নাম্বার হলো এনজাইম, ঠিক আছে। এনজাইম হিসাবে কাজ করবে কে? এনজাইম হিসাবে কাজ করবে বাচ্চা, ঠিক আছে, আমি বুঝাই দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। তারপরে দেখবা যে প্রত্যেকটাতে শক্তি লাগবে বা শক্তি উৎপন্ন হবে, এবং কি হবে? আরেকটা জিনিস লাগবে, সেটা হলো ভাইয়া প্রোটিন লাগবে, ঠিক আছে। এই কয়েকটা জিনিস লাগবে 3টা ক্ষেত্রেই, রেপ্লিকেশনের ক্ষেত্রেও লাগবে, ট্রান্সক্রিপশনের ক্ষেত্রেও লাগবে, এবং কি ট্রান্সলেশনের ক্ষেত্রেও লাগবে, ঠিক আছে। এবং এই যে বললাম ছাঁচ মা হিসাবে কাজ করবে, মানে মা ছাঁচ হিসাবে কাজ করবে, এটা কেন বললাম? ঠিক আছে, শুধু মনে রাখো রেপ্লিকেশনের ক্ষেত্রে মা কোনটা? মা হলো ডিএনএ। বাচ্চা কোনটা? বাচ্চাও ডিএনএ। ট্রান্সক্রিপশনে মা হলো ডিএনএ, বাচ্চা এমআরএনএ, ঠিক আছে। এবার মনে রাখো, আমরা একটু পরেই এগুলা কি বুঝাইছি বিস্তারিত বুঝাই দিব, ঠিক আছে। ওকে, দেখো এখন ডিএনএ অণু রেপ্লিকেশন দেখবো আমরা, ঠিক আছে। ওকে, দেখো এখানে
তিনটা অনুকল্প প্রস্তাব করা হয়েছে। একটা হলো দেখো সংরক্ষণশীল অনুকল্প, একটা হলো অর্ধ সংরক্ষণশীল অনুকল্প এবং কি বিচ্ছুরণশীল অনুকল্প। এই যে আমাদের ডিএনএ অনুকল্প, এটা হলো ভাইয়া অর্ধ সংরক্ষণশীল অনুকল্প। দেখো এখানে বলছে যে ডিএনএ রেপ্লিকেশন হয় কি অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে, এখানে এটুকুই লাগবে, আর কিছুই লাগবে না। নিচে আসো, দেখো ইকোলাই ব্যাকটেরিয়াতে অর্ধ সংরক্ষণশীল অনুকল্পটি প্রমাণিত হয়। ঠিক আছে, ওকে। দেখো ক্লাইমাডোমোনাস, ঠিক আছে, ক্লাইমাডোমোনাস শৈবালে কি হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি প্রমাণিত হয়। ওকে, তারপরে নিচে আসো, দেখো অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় ডিএনএ অণু রেপ্লিকেশন বা প্রতিলিপন। ঠিক আছে, এখানে দেখো কিছু কথা বলছে যে প্রক্রিয়ায় মাতৃ ডিএনএ থেকে অপর একটি কি ডিএনএ উৎপাদন হয় তাই কি বলে ডিএনএ বলা হয়, ডিএনএ রেপ্লিকেশন বলে। এটা আমরা জানি অলরেডি। ঠিক আছে, ওকে। এটা কোন পদ্ধতিতে হয় অর্ধ সংরক্ষণ, এটা আমরা অলরেডি দেখছি, এগুলো এক কথায় বারবার বলছে। আচ্ছা দেখো এখন তার পরের পেজে যাও। ঠিক আছে, পরের পেজে যাও, দেখো এখানে বলছে যে দেখো দেখো ওকে, দেখো যেটা বলতেছিলাম যে ওকে এখন দেখবো রেপ্লিকেশন কেমনে হয়। ঠিক আছে, ওকে দেখো এখানে বলছে যে কোষের লম্বা সূত্রাকার ডিএনএর কোনো প্রান্তে রেপ্লিকেশন শুরু হয় না। রেপ্লিকেশন শুরু হয় কি সূত্রের মাঝে মাঝে একই সাথে বহু জায়গায়। ঠিক আছে, ওকে, তার মানে কি প্রান্তে রেপ্লিকেশন শুরু হয় না, মাঝে মাঝে শুরু হয়, এটুকু মনে রাখো। ওকে, তারপর দেখো এখন বলছে যে ডিএনএ অণু রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপকরণ, এই যে বললাম একটি ছাঁচ লাগবে। ঠিক আছে, আমিও যে একটা লেখা দিলাম ছাঁচ, ছাঁচ হিসাবে কোনটা লাগবে, তাহলে ছাঁচ হিসাবে আমাদের লাগবে ডিএনএ। ঠিক আছে, এখানে ছাঁচ হিসাবে কাজ করে কোনটা ভাইয়া বলো তো, ছাঁচ হিসাবে কাজ করে ভাইয়া ডিএনএ নিজে। ঠিক আছে, ওকে, ডিএনএ ছাঁচ মনে রাখবা। ঠিক আছে, ছাঁচে বুঝে বললাম যে ছাঁচ হিসেবে কাজ করো মা কোনটা ডিএনএ, তার মানে কি ছাঁচ কোনটা, ছাঁচ হলো ডিএনএ। ঠিক আছে, তারপরে দেখো এখানে বলছে যে এনজাইম হিসেবে কাজ করবে কি, এনজাইম হিসেবে কাজ করবে বাচ্চা কি ছিল এখানে, বাচ্চাও ছিল ডিএনএ, তার মানে দেখেন বলছে যে এনজাইম হলো ডিএনএ পলিমারেজ। এনজাইম কোনটা ভাইয়া ডিএনএ পলিমারেজ। তাহলে এটা কি আলাদাভাবে মুখস্থ করার দরকার আছে, আলাদাভাবে মুখস্থ করার দরকার নাই। ঠিক আছে, এবং দেখো যে বলছে যে কিছু এনজাইম কি প্রোটিন সহযোগে এদের রেপ্লিকেশন করা হয়, যে প্রোটিন কথাটা লিখে দিছিলাম। ঠিক আছে, প্রোটিন কথা লিখে দিয়েছিলাম, আবার দেখো যে শক্তি কথাটা লিখে দিছিলাম। তো এই সবগুলো কিন্তু আমরা ওখানে পড়ে ফেলছি, ছাঁচ, প্রোটিন, শক্তি এবং কি পলিমারেজ। বা এটা হলো কি বাচ্চা, ছাঁচ হলো মা আর পলিমারেজ কি বাচ্চা। যেহেতু আমাদের রেপ্লিকেশনে, ঠিক আছে, রেপ্লিকেশনে কি ছিল, রেপ্লিকেশনে বাচ্চা এবং মা দুইটাই কি ছিল ডিএনএ ছিল। তার মানে কি রেপ্লিকেশনে বাচ্চা এবং মানে কি ছাঁচ এবং এনজাইম দুইটাই কি হবে, দুইটাই ডিএনএ হবে। ঠিক আছে, বুঝছো কি না? ওকে, এখানে আর কিছু লাগবে না। রিডিং টিডিং দিও, ইম্পর্টেন্ট না এগুলা। ঠিক আছে, এগুলো এখান থেকে লাগে না। যেটা একটু মনে রাখো যে নতুন স্ট্যান্ড সর্বদা দেখো 5'3' অভিমুখে বৃদ্ধিপ্রাপ্ত হয়, এটা একটু মনে রাখো। ঠিক আছে, এখানে আর কিছু লাগবে না। যেটা একটু লাগবে যে ডিএনএ অণু রেপ্লিকেশনে ল্যাগিং সূত্রের খণ্ড খণ্ড বিচ্ছিন্ন অংশকে ওকাজাকি বলা হয়। ঠিক আছে, ওকাজাকি নামটা দেখো খণ্ড খণ্ড। ঠিক আছে, খণ্ড খণ্ড থাকলে কি দেখাবা ভাইয়া, ওকাজাকি দেখাবা। ঠিক আছে, ওকে, নিচে আসো, দেখো এখানে বলছে যে লাইগেজ এনজাইম ওকাজাকির খণ্ডগুলোকে যুক্ত করে। আমি বলছিলাম যে লাইগেজ কি করে, লাগায় দেয়, লাইগেজ এনজাইমের কাজে লাগানো দেওয়া। ঠিক আছে, ওকে, তারপরে নিচে আসো, দেখো বলছে যে ডিএনএ রেপ্লিকেশনের সময় মানুষের 1000 জিনের মধ্যে কি একটি ভুল থাকতে পারে, এ ধরনের ভুলকে বলা হয় মিসম্যাচ। ঠিক আছে, মিসম্যাচ বলা হয়। ওকে, নিচে আসো, যে এখানে বলছে দেখো যে ডিএনএর ক্ষতি হয় কি কি কারণে, ইউভি রশ্মি, বিষাক্ত মৌল, কার্সোজেনিক পদার্থ, এগুলোর কারণে কি হয়, এগুলোর কারণে ডিএনএর ক্ষতি হয় বা ক্ষত হইতে পারে। ঠিক আছে, ওকে, এবং কি হইতে পারে দেখো যে বলছে মিসম্যাচের কারণে, ওই যে আমরা বললাম একটু আগে মিসম্যাচ কখন হয়, যে ডিএনএ রেপ্লিকেশনের সময় 1000 জিনের ভিতরে একটির কি হতে ভুল হইতে পারে, এ ধরনের ভুলকে কি বলা হয় মিসম্যাচ বলা হয়। এই মিসম্যাচের কারণে কোলন ক্যান্সার সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে মিসম্যাচের ফল কোনটা তোমাকে প্রশ্ন করবে, মিসম্যাচের ফল কোনটা, অ্যান্সার হয় ভাইয়া কোলন ক্যান্সার। ঠিক আছে, ওকে, তারপর দেখো বলছে যে মানুষের জারোডার্মা নামক এক ধরনের চর্মরোগও কিসের কারণে হয়ে থাকে, চর্মরোগও এই মিসম্যাচের কারণে হয়ে থাকে।
ঠিক আছে, স্কিন ক্যান্সার হইতে পারে। ঠিক আছে, এগুলো মিস মিস কি বলে যে ভুলে গেলাম, মিসম্যাচের কারণে হয়ে থাকে। ওকে, তারপরে দেখো এখানে একটা ছক দিছে। ঠিক আছে, উপাদান এবং ডিএনএ রেপ্লিকেশনের কাজ, ছকটা একটু ভালো করে পড়ো, ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, ওকে। তারপরে নিচে আসো, এখন দেখবো ডিএনএ থেকে প্রোটিন, তার মানে কি ট্রান্সক্রিপশন। আচ্ছা ঠিক আছে, দেখো ডিএনএ থেকে এমআরএনএ ট্রান্সক্রিপশন। ওকে, ট্রান্সক্রিপশন আমরা কি দেখছিলাম যে আরএনএ থেকে কি ডিএনএ থেকে কি তৈরি করবো, এমআরএনএ তৈরি করবো, সেটাকে আমরা কি বলবো, ট্রান্সক্রিপশন। তার মানে কি এখানে ডিএনএ হলো মা, ডিএনএ হলো কি মা, আর বাচ্চা কোনটা, আরএনএ, বাচ্চা হলো আরএনএ। তার মানে কি এখানে ছাঁচ হিসাবে কোনটা কাজ করবে, ছাঁচ হিসাবে কাজ করবে মা। মা কি ভাই, এটা ছাঁচ। ঠিক আছে, আগে লেখা দিই, দেখো ছাঁচ। আর বাচ্চা কি করবে, এটা এনজাইম হিসেবে কাজ করবে, এনজাইম। এখন আমরা শুধু মিলাই নিব। ঠিক আছে, শুধু মিলাই নিব। দেখো নিচে আসো, নিচে আসো, দেখো এই যে ডিএনএ ছাঁচ। ঠিক আছে, ডিএনএ ছাঁচ, ছাঁচ হিসেবে কোনটা কাজ করতেছে, ডিএনএ। দেখো তো যে ডিএনএ মা, তার মানে কি ডিএনএ ছাঁচ হিসেবে কাজ করবে, এটাই বলছি। আর তাহলে এখানে বলছে দেখো এনজাইম, এনজাইম হিসেবে কাজ করে কোনটা, আরএনএ পলিমারেজ। ঠিক আছে, তার মানে আমরা কি জানি যে বাচ্চা এনজাইম হিসেবে কাজ করবে, বাচ্চা কোনটা ছিল, আরএনএ ছিল। তার মানে কি আরএনএ এনজাইম হিসেবে কাজ করবে। ঠিক আছে, বুঝছো? ওকে, আরএনএ কয় প্রকার হতে পারে ভাইয়া, 3 প্রকার হতে পারে। ঠিক আছে, ওকে। তারপর কি থাকে এখানে, আর কি লাগবে, এই যে শক্তি, রাসায়নিক শক্তি এবং কি প্রোটিন, এই দুটো কিন্তু পড়াই দিয়েছিলাম যে শক্তি এবং প্রোটিন। তাহলে দেখো সবগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি একবারে। ঠিক আছে, ওকে। তারপরে নিচে আসো, দেখো ট্রান্সক্রিপশনের সূচনা। মনে রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট যে ট্রান্সক্রিপশনের জন্য কোনো প্রাইমার লাগে না, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ট্রান্সক্রিপশনের জন্য কোনো প্রাইমার লাগে না। ঠিক আছে, এই যে দেখো ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম কোনটা, আরএনএ পলিমারেজ, যেটা মাত্রই দেখলাম আমরা। ঠিক আছে, ওকে, এখানে আর কিছু লাগবে না। দেখো এখানে বলছে সমাপ্তিকরণ। আচ্ছা দেখো নিচে আসো, এখানে আমরা কোডিং মোডিং দেখবো, কোড মোড দেখবো। ঠিক আছে, দেখো এই কথাটা মনে রাখো যে অধিকাংশ প্রকৃতিকোষী জিনে একটি ইন্ট্রন এবং 60টি ইন্ট্রন্স থাকে, একটি ইন্ট্রন এবং 60টি ইন্ট্রন্স থাকে। ঠিক আছে, এখানে কি দেখো, দেখো প্রি এমআরএনএ কে স্লাইসিং করা হয় কোথায়, নিউক্লিয়াসে, এটা একটু মনে রেখো। স্লাইসিং মানে কি, কাটে, টুকটুক করে কাটে। ঠিক আছে, ওকে, এখানে আর কি লাগবে, আচ্ছা দেখো এখানে বলছে যে ট্রান্সক্রিপশনের দুইটা ছক দিছে। ঠিক আছে, ছকগুলো একটু পড়ো, বিশেষ করে স্থান, এনজাইম এবং বর্ধিতকরণ গতি, এগুলো মনে রেখো। ঠিক আছে, আদিকোষ এবং নিউক্লিয়াস দুইটার ভাগ একটু দেখো, আর কিছু লাগবে না। এখন দেখো রিজার্ভ ট্রান্সক্রিপশন। ঠিক আছে, ট্রান্সক্রিপশন। আচ্ছা, রিভার্স ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন আমরা কি দেখছিলাম, ট্রান্সক্রিপশন আমরা দেখছিলাম ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়েছে। তো রিভার্স মানে কি, উল্টো হবে। ঠিক আছে, আমরা দেখছিলাম ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়েছে, আরএনএ। এখন উল্টা ট্রান্সক্রিপশন মানে কি, উল্টা, তার মানে কি হবে, আরএনএ থেকে ডিএনএ তৈরি হবে, সেটাই হলো কি রিভার্স ট্রান্সক্রিপশন। দেখো এখানে ওটাই বলছে যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের ব্যবহার করে আরএনএ কে সাথ হিসেবে ব্যবহার করে ডিএনএ তৈরি করার প্রক্রিয়াকে কি বলা হয়, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। ঠিক আছে, মানে আরএনএ থেকে কি তৈরি করবে, ডিএনএ তৈরি করবে। আর তাহলে এখানে যদি আরএনএ থেকে যদি ডিএনএ তৈরি করে, তাহলে মা কোনটা, মা হলো আরএনএ। আর আরএনএ, তাহলে মাকে আমরা কি ইউজ করবো, মানে ছাঁচ হিসাবে ইউজ করবো। সেটাই বলছে যে আরএনএ কে ছাঁচ হিসাবে ইউজ করা হয়। ঠিক আছে, দেখো এটা মনে রাখো যে ইকোলাইয়ের ব্যাকটেরিয়ার কি করলাম, দেখো ইকোলাই ব্যাকটেরিয়ার। ঠিক আছে, দেখো একটি জিন থেকে একটি 1000 নিউক্লিওটাইড বিশিষ্ট এমআরএনএ ট্রান্সক্রিপ্ট করতে সময় লাগে মাত্র 1 সেকেন্ড। ঠিক আছে, ওকে, সংখ্যাগুলো একটু মনে রাখো। ঠিক আছে, আবার দেখো এখানে একটু বলছে যে ডিএনএ অণুর যে অংশে, ঠিক আছে, সকল তথ্য সংরক্ষণ থাকে তাকে বলা হয় সিস্ট্রন। ঠিক আছে, তাহলে সিস্টনে কি থাকে, সকল তথ্য সংরক্ষণ থাকে। দেখো ট্রান্সলেশন। ঠিক আছে, ওকে, ট্রান্সলেশন কি ভাইয়া, দেখো নিউক্লিক অ্যাসিড থেকে পলিপেপটাইড প্রোটিন। ঠিক আছে, তার মানে কি আরএনএ থেকে প্রোটিন,
আরএনএ থেকে প্রোটিন, ঠিক আছে, আরএনএ থেকে প্রোটিন তৈরি করব আমরা। টিআরএনএ অণু খুব ছোট, এটা আমরা দেখছিলাম, এর আগে দেখছিলাম, ঠিক আছে। সূচনাকরণ, ঠিক আছে, এই হচ্ছে সূচনাকরণ বলা, এটা আমরা একটু পরে দেখবো, কোডন যখন পড়বো, তখন আমরা দেখবো এটা, ঠিক আছে। ওকে, এখানে বলছে দেখো যে অ্যামিনো অ্যাসিড সাধারণত 20 প্রকার, 20 প্রকার অ্যামিনো অ্যাসিডের জন্য 61 প্রকার কোডন থাকে, এটা একটু মনে রাখো। 20 প্রকার অ্যামিনো অ্যাসিডের জন্য 61 প্রকার কোডন থাকে, ঠিক আছে। আর বলছে দেখো যে টিআরএনএ মেথিওনিন নিয়ে রাইবোজোমে আসে তাকে বলা হয় ইনিশিয়েটর, ঠিক আছে, এটা একটু মনে রাখো। ট্রান্সলেশন প্রক্রিয়া কোথায় সংঘটিত হয় ভাইয়া? ট্রান্সলেশন প্রক্রিয়া সাইটোপ্লাজমে সংঘটিত হয়, এটা একটু মনে রাখো, সাইটোপ্লাজমে সংঘটিত হয়। 3টি পর্যায়ে ঘটে ট্রান্সলেশন: সূচনা, পলিপেপটাইড চেনের বৃদ্ধিকরণ এবং কি সমাপ্তিকরণ। সূচনা, সমাপ্তিকরণ এবং কি বৃদ্ধিকরণ, ঠিক আছে, এনে মনে রাখবা, সূচনা, বৃদ্ধি, সমাপ্ত, ঠিক আছে, সূচনা, বৃদ্ধি এবং সমাপ্ত। এখানে আর কিছু লাগবে না। তারপরে পেজে যাও, দেখো এখানে একটা ছক দিছে, ঠিক আছে, ছকটা মনে রাখবা, ঠিক আছে। এই যে আমরা অ্যান্টিবায়োটিক খাই না, বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ, এই অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যাকটেরিয়ার কোন কোন জায়গায় মানে বিঘাত ঘটায়, কোন কোন কাজে বিঘাত ঘটায়, মানে আমাদের যে আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য, তো ব্যাকটেরিয়াকে ধ্বংস কীভাবে করে, ওদের কোনো কোনো কাজে বিঘাত ঘটায়, যার ফলে কি ওরা কাজগুলো ঠিকমতো করতে পারে না, যার ফলে কি আলটিমেটলি পরে ধ্বংস হয়ে যায়। তো সেখানে এগুলো এখানে বলছে, দেখো এখানে বলছে যে ক্লোরোমাইসিন ব্যাকটেরিয়া কি করে, ব্যাকটেরিয়ার পেপটাইড বন্ধন সৃষ্টিতে ব্যাঘাত ঘটায়। তারপর ইরিথ্রোমাইসিন কি করে ভাইয়া, যে রাইবোজোমের এমআরএনএ চালনে কি করে, ব্যাঘাত ঘটায়। নিওমাইসিন কি করে, এমআরএনএ টিআরএনএর মধ্যে অন্তঃবিক্রিয়াতে ব্যাঘাত ঘটায়। তারপর স্ট্রেপ্টোমাইসিন কি করে, ট্রান্সলেশনের সূচনা লগ্নে ব্যাঘাত ঘটায়। টেট্রাসাইক্লিন কি করে, রাইবোজোমের টিআরএন সংযুক্তি পর্যায়ে ব্যাঘাত ঘটায়, ঠিক আছে। এগুলো সবগুলো লাগবে, এটা নতুন টপিক, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে এখান থেকে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো নিচে আসো, যে ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশনের ভিতরে পার্থক্য একটু রিডিং দিবা, ঠিক আছে। বিশেষ করে যেখানে দেখো, যেখানে বলছে ট্রান্সলেশন প্রক্রিয়াটি কোষের রাইবোজোমের সাথে সংশ্লিষ্ট, ঠিক আছে, একটু মনে রাখো। ট্রান্সক্রিপশনে দেখো কোন এনজাইম থাকে, আরএনএ পলিমারেজ, ঠিক আছে। এই তো দেখো জীববিজ্ঞানে কেন্দ্রীয় প্রত্যয়, ঠিক আছে। আর দেখো ডিএনএ থেকে আরএনএ থেকে হয় সৃষ্ট হয় প্রোটিন, এগুলো আমরা জানি। যেটা একটু লাগবে, প্রোটিন হলো সর্ববৃহৎ কর্মী অণু কোনটা? অ্যান্সার হলো প্রোটিন, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। ওকে, এবং কি কোষে সব কিছু নিয়ন্ত্রণ প্রকাশ করে কে? প্রোটিন, ঠিক আছে। ওকে, এই যে আমরা ডিএনএ থেকে আরএনএ তৈরি করি এবং আরএনএ থেকে কি তৈরি করি, প্রোটিন তৈরি করি। এই যে ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে প্রোটিন, ঠিক আছে, এই যে একটা মনে করো সিকোয়েন্স বা ধারা, এটাকে বলা হয় দেখো সেন্ট্রাল ডগমা। কি বলা হয়? সেন্ট্রাল ডগমা, ঠিক আছে, মানে মজার একটা বিষয়। আমরা ডিএনএ থেকে আরএনএ তৈরি করতেছি, আরএনএ থেকে প্রোটিন তৈরি করতেছি, এটাকে একটা নাম দিতে, সেটা কি বলতেছে, এই তথ্যপ্রবাহ নামটা হলো সেন্ট্রাল ডগমা, ঠিক আছে। ওকে, তাছাড়া আর কিছুই না, এখানে আর কিছুই লাগবে না। এখানে একটা কথা বলছে, সেন্ট্রাল ডগমা হলো জীববিজ্ঞানের মৌলিক নীতি, ঠিক আছে। সেন্ট্রাল ডগমা কি ভাইয়া? জীববিজ্ঞানের মৌলিক নীতি বলা হয়। নিচে আসো জিন, এখন আমরা পড়বো ভাইয়া জিন, ঠিক আছে। জিনকে কি বলা হয়? বংশগতির মূল একক। বংশগতির মূল একক কি ভাইয়া? বংশগতির মূল একক হলো জিন, ঠিক আছে। এখানে এটুকুই লাগবে। তারপর দেখো বলছে যে ওকে, আরেকটা দেখো যেখানে বলছে যে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্র এককে কি বলা হয়? জিন বলা হয়, ঠিক আছে। ওকে, এখানে বিজ্ঞানী জিন নামকরণ করছে কে? ঠিক আছে, জোহানসেন। আবার দেখা যায় আমরা জানি গ্রেগর জোহান মেন্ডেল, তিনি কি করছিল? মটরশুঁটি নিয়ে গবেষণা করছিল। তখন কি তিনি সর্বপ্রথম আসলে জিনটা দেখতে পান এবং জিনের নাম দিচ্ছিল কণা বা ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে গ্রেগর জোহান মেন্ডেল কি নাম দিচ্ছিল? কণা বা ফ্যাক্টর। এবং পরবর্তীতে জোহানসেন কি করছে? এই জিন নামকরণ করছে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো যে ক্রোমোজোমের যে স্থানে একটি জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস, মানে ক্রোমোজোম, ঠিক আছে, যে আমাদের ক্রোমোজোম, ঠিক আছে, ক্রোমোজোমের যে স্থানে একটা জিন থাকবে, এই স্থানটাকে কি বলা হয়? স্থানটাকে বলা হয় লোকাস, ঠিক আছে। ওকে, দেখো গ্যারল নামে এক বিজ্ঞানী আছে, ঠিক আছে, কি নামে ভাইয়া? গ্যারল।
ঠিক আছে, গ্যারল কই, যে গ্যারল, গ্যারল নামে বিজ্ঞান আছে, তিনি এক জিন এক এনজাইম মতবাদ চালু করছে। ঠিক আছে, এক জিন এক এনজাইম একটা মতবাদ, এই মতবাদ কে চালু করছে? গ্যারল। এবং তিনি আর একটা মতবাদ চালু করছে, সেটা হলো যে এক জিন এক পলিপেপটাইড। কি ভাইয়া? এক জিন এক পলিপেপটাইড। তার মানে এক জিন এক পলিপেপটাইড বলুক বা এক জিন এক এনজাইম বলুক, সবগুলাই কি কে দিছে ভাইয়া? গ্যারল দিছে। ঠিক আছে, গ্যারল। ওকে, দেখো এখানে আসো, দেখো বলছে যে প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। প্রোটিনকে কি বলা হয় ভাইয়া? জীবনের ভাষা। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রোটিনকে কি বলা হয় ভাইয়া? জীবনের ভাষা। ওকে, এখানে আর কিছুই লাগবে না। দেখো এখানে আসো, কতগুলো সংজ্ঞা দেওয়া আছে, জীববিজ্ঞানেও সংজ্ঞা। ঠিক আছে, ওকে, দেখো এখানে একক দেখবো আমরা কিছু কিছু। দেখো রেকন, রেকন হলো রিকম্বিনেশনের একক। আচ্ছা, এটাকে মুখস্থ করা দরকার আছে। রিকম্বিনেশনের একক কি? রেকন, নামের সাথে মিল আছে। মিউটন কি? মিউটেশনের একক, নামের সাথে মিল আছে। রেপ্লিকন কি? রেপ্লিকন হলো অনুলিপন বা রেপ্লিকেশনের একক। অনুলিপন মানে তো রেপ্লিকেশন, তার মানে কি রেপ্লিকেশনের একক হলো কি? এই যে বলছে, দেখো রেপ্লিকেশনের একক মানে কি? রেপ্লিকেশনের একক হলো রেপ্লিকন। সিস্টন জিনিসটা কি? সিস্টনের নামের সাথে মিল নাই একটু। সিস্টন হলো জিনের কার্যের একক। যদি বলে জিনের কার্যের একক কি ভাইয়া? অ্যান্সার হবে সিস্টন। ঠিক আছে, জিনের কার্যের একক কি ভাইয়া? সিস্টন। ওকে, নিচে আসো, দেখো বলছে ব্যাকটেরিয়ার একটি সিস্টনে প্রায় পনেরোশো নিউক্লিওটাইড যুগল থাকে। ব্যাকটেরিয়ার একটি সিস্টনে 1500 নিউক্লিওটাইড যুগল থাকে, এটা একটু মনে রাখতে হবে। ওকে, এখন দেখো বলছে যে ডিএনএ এর কার্যকরী এককে বলা হয় সিস্টন, এটা তোমরা দেখলামই। ঠিক আছে, দেখো জিনের কার্যকরী একক বলুক বা ডিএনএ এর কার্যকরী একক বলুক, সবগুলো কি? সবগুলো হলো সিস্টন। ঠিক আছে, ওকে, এখানে দেখো জিনের বৈশিষ্ট্য বলছে, বিশেষ করে মনে রাখো জিন হলো কি? নিউক্লিক অ্যাসিড তৈরি। দেখো বিভিন্ন ধরনের লিথাল জিন, কি ভাইয়া? বিভিন্ন ধরনের লিথাল জিন, এবং কোন লিথাল জিনের কারণে কি কি হয় সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, ওকে, দেখো দেখো আলটিমেটলি লিথাল জিন মানে হলো বিষাক্ত জিন। ঠিক আছে, দেখো বলছে লিথাল জিন, যে জিনের বহিঃপ্রকাশে জীবের মৃত্যু ঘটে তাকে কি বলা হয়? লিথাল জিন। ঠিক আছে, দেখো বলছে অঙ্কোজিন, অঙ্কোজিন কি তৈরি করে ভাইয়া? ক্যান্সার তৈরি করে। এটা আমরা কিসে দেখছিলাম? এটা আমরা অণুজীব চ্যাপ্টারে দেখছিলাম। তারপর দেখো সেক্স ক্রোমোজোমাল জিন, সেক্স ক্রোমোজোমাল জিন কি করে ভাইয়া? যে সেক্স ক্রোমোজোম মানে কি? সেক্সুয়াল সমস্যাগুলো করবে, যেমন কি? ও সেক্সুয়াল সমস্যা না, আমরা কিন্তু এটা আগে পড়ছিলাম। সেক্স ক্রোমোজোম কি কি করে? দেখো বর্ণান্ধতা করে, হিমোফিলিয়া করে, এটা আমরা এর আগে দেখছিলাম। ঠিক আছে, তারপর দেখো ট্রান্স জিন, ট্রান্স জিন কি করে ভাইয়া? ট্রান্স জিন যেটা করে সেটা হলো ভাইয়া যে, আচ্ছা কি করে? নতুন প্রজাতি তৈরি করে। ঠিক আছে, নতুন প্রজাতি তৈরি করে ট্রান্সজিন। ঠিক আছে, আমরা জীব প্রযুক্তি চ্যাপ্টার দেখছিলাম এটা। ওকে, তারপরে দেখো খণ্ডিত জিন, খণ্ডিত জিন। ঠিক আছে, এই জিন ইন্ট্রন এবং এক্সনে সহযোগে গঠিত হয়। তার মানে যদি বলে যে ইন্ট্রন এবং এক্সন দুইটা মিলে কোন জিন গঠন করে, সেটা হলো ভাইয়া খণ্ডিত জিন বা স্প্লাইট জিন। ঠিক আছে, তারপর দেখো বলছে সিউডোজিন। ঠিক আছে, সিউডোজিন, সিউডোজিন মনে রাখবা যে, দেখো দেখো সিউডোজিন মানে যে ডিএনএর যে অংশ কি থাকে? নিষ্ক্রিয় থাকে। ঠিক আছে, নিষ্ক্রিয় কথাটা থাকলে দাগাবা সিউডোজিন। ঠিক আছে, তারপরে দেখো অটোজোমাল জিন, কি ভাইয়া? অটোজোমাল জিন। অটোজোমাল জিন হলো ভাইয়া, দেখো অটোজোমাল জিনের কারণে যেগুলো রোগ হয় সেটা হলো ভাই, দেখো মানুষের মাথায় টাক এবং অ্যালবিনিজম। তাহলে অ্যালবিনিজম এবং মানুষের মাথায় যে টাক তৈরি হয়, এটা কোন জিনের কারণে হয় ভাইয়া? অটোজোমাল জিনের কারণে হয়। তারপরে দেখো আছে যে হোল্যান্ড্রিন জিম, কি ভাইয়া? হোল্যান্ড্রিক জিম। ঠিক আছে, এই জিমের কারণে দেখো কি হয়? যে মানুষের কানের লোম হয়, অনেকের কানে বড় বড় লোম। ঠিক আছে, অনেকের কানে বড় বড় লোম থাকে না, এই হোল্যান্ড্রিন জিনের কারণে কানে বড় বড় লোম থাকে। তারপর দেখো লিঙ্কড জিন। ঠিক আছে, লিঙ্ক জিনের কারণে কি হয়? দেখো যখন দুটি জিন কোনো ক্রোমোজোমে একই সঙ্গে অবস্থান করে, দুটি জিন ক্রোমোজোমে কি করতেছে? একই সাথে অবস্থান করতেছে, তখন আমরা সেটা কি বলবো? লিঙ্ক জিন। মানে দুইটা কি একটা আরেকটার সাথে লিঙ্ক আছে। ঠিক আছে, ওকে, মানব জিনোমে 3000 মিলিয়ন ক্ষারক যুগল থাকে। এটা ইম্পর্টেন্ট না। নিচে আসো, দেখো বলছে যে এক্স ক্রোমোজোমে সবচেয়ে বেশি জিন থাকে এবং ওয়াই ক্রোমোজোমে সবচাইতে কম জিন থাকে। ঠিক আছে, তো এক্স ক্রোমোজোমে কতগুলো জিন থাকে? প্রায় 2968টি, এবং ওয়াই ক্রোমোজোমে থাকে 231টি। ঠিক আছে, তার সবচেয়ে বেশি থাকে কোথায়? এক্স ক্রোমোজোমে। সবচেয়ে কম থাকে ওয়াই ক্রোমোজোমে। ঠিক আছে, ওকে, মানব জিনোম, মানব জিনোমের 2 ভাগ জিন বৈশিষ্ট্য প্রকাশ করে, বাকি 98 ভাগ জিন কি থাকে? নিষ্ক্রিয় থাকে। ঠিক আছে, তোমাকে বলে মানব জিনোমের কত ভাগ জিন বৈশিষ্ট্য প্রকাশ করে? মাত্র 2 ভাগ। আর 98 ভাগ জিনই কি থাকে? জিনই নিষ্ক্রিয় থাকে। ঠিক আছে, ওকে, এখন বলছে দেখো যে একটি স্তন্যপায়ী প্রাণীর দেখো প্রায় 50,000-এর অধিক জিন থাকতে পারে। ঠিক আছে, এগুলা মানে সাধারণ জ্ঞানের মতো প্রশ্ন। ঠিক আছে, নিচে আসো, দেখো বলছে যে ক্ষুদ্রতম জিনে
75টি নিউক্লিওটাইড থাকে এবং বৃহত্তম জিনে প্রায় 40,000 নিউক্লিওটাইড থাকে। ঠিক আছে, এগুলো একটু মনে রাখো। দেখো, সিকল সেল হিমোগ্লোবিন 600টি অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত। ঠিক আছে, তারপর ড্রসোফিলা নামক মাছির চোখের রং 20টি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, ওকে। টিএমবি ভাইরাস আয়না দ্বারা গঠিত, আমরা জানি। ঠিক আছে, তারপর আর কি দেখো, ওকে, এখানে দেখো যে এখানে বলছে যে অপেরনের কয়েকটি গঠন বলছে। দেখো, 4টি অংশ নিয়ে অপেরন গঠিত। ঠিক আছে, একটা হলো গাঠনিক জিন, একটা হলো প্রোমোটার, একটা হলো কি অপারেটর, একটা হলো কি রেগুলেটর। ঠিক আছে, এটা দিয়ে মনে রাখবা। দেখো, গাঠনিক জিন মানে মনে রাখবা এটা হলো মা। ঠিক আছে, তারপরে দেখো অপারেটর দিয়ে মনে রাখবা বাবা। রেগুলেটর দিয়ে মনে রাখবা অফিসের বস। আর প্রোমোটার হলো মনে রাখবা বাচ্চা। ঠিক আছে, এখন কেমনে বললাম দেখো, এখানে বলতেছে যে গাঠনিক জিন কি করে, তোমাদের মা কি করে, রান্না করে না। দেখো, এনজাইম সংশ্লেষ করে। ঠিক আছে, এনজাইম সংশ্লেষ করে। আর এটা হলো বাচ্চা কি করে, এনজাইম সংযুক্ত করে। ঠিক আছে, এনজাইম সংযুক্ত করে। আচ্ছা, একটা পরিবারকে নিয়ন্ত্রণ করে কে, বাবা করে। ঠিক আছে, এই যে দেখো, উৎপাদনকে নিয়ন্ত্রণ করে, প্রোটিন উৎপাদনকে নিয়ন্ত্রণ করে কে, অপারেটর বা চালক। ঠিক আছে, মানে মাকে নিয়ন্ত্রণ করতেছে, মা এবং বাচ্চাকে নিয়ন্ত্রণ করতেছে কে, মা এবং দেখো আরএনএ পলিমারেজ, আরএনএ থেকে আলটিমেটলি কি হইতেছে, প্রোটিন তৈরি হইতেছে। তারা বলতে পারি কি যে আরএনএ বা এনজাইম সংশ্লেষ করতেছে মা এবং বাচ্চা, তাদের নিয়ন্ত্রণ করতেছে কোনটা, তাদের বাবা, তার মানে অপারেটর বা চালক, যেটাকে বাবা বলছি। ঠিক আছে, এবং দেখো বাবাকে নিয়ন্ত্রণ করে কি, অফিসের বস। ঠিক আছে, এই যে বলছে যে তাহলে রেগুলেটর বা নিয়ন্ত্রক কি করে, চালক জিনকে নিয়ন্ত্রণ করে, মানে কি বাবাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, মনে রাখতে পারো। দেখো, জিনের কাজ। দেখো, ফিনোটাইপ প্রকাশকে নিয়ন্ত্রণ করে। ফিনোটাইপ মানে কি, ফিনোটাইপ মানে আমাদের দেহের ভিতরে তো অনেক রকমের জিন আছে, কিছু কিছু জিন বাইরে প্রকাশ পায় এবং কিছু কিছু জিনিস কি বাইরে প্রকাশ পায় না। যেমন মনে করো যে তোমার ভেতরে তুমি ধরো মনে করো যে হাইটে খুব লম্বা। ঠিক আছে, কিন্তু তোমার ভেতরে কি আছে, তোমার আব্বু লম্বা, তোমার আম্মু খাটো। ঠিক আছে, কিন্তু তুমি অনেক লম্বা হয়েছো। তার মানে কি, তোমার বাবার জিনটা তোমার ভিতরে প্রকাশ পাইছে, কিন্তু তোমার ভিতরে তোমার মায়ের জিনটাও আছে। ঠিক আছে, কিন্তু যে জিনটা প্রকাশ পাইছে ওটাকে আমরা কি বলবো, ফিনোটাইপ জিন বলবো। ঠিক আছে, ওকে। তারপরে দেখো এখানে আর কোনটা লাগবে, এই 4 নাম্বারটা একটু মনে রাখো, যে কোষে সব ধরনের আরএনএ ও প্রোটিন উৎপাদনে জিন মুখ্য ভূমিকা পালন করে। ঠিক আছে, ওকে। আলটিমেটলি আর সব বাকিগুলো আমরা জানি, ওই একই, ট্রান্সলেশন, জিন প্রজাতি, নির্দিষ্ট বৈশিষ্ট্য সংরক্ষণ। ঠিক আছে, ওকে। এখন দেখো জেনেটিক কোডন কি, দেখো ভাইয়া, জেনেটিক কোডন। মানুষের ইনসুলিন একটি প্রোটিন, আমরা জানি। 51টি অ্যামিনো অ্যাসিড নিয়ে ইনসুলিন গঠিত। কোডনে কি 3টি লেটার কোডন হিসাবে সজ্জিত থাকে। ঠিক আছে, ওকে। নিচে কি দেখা লাগবে দেখো, দেখো জেনেটিক কোড হলো বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি, এটা লাগবে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি কাকে বলা হয়, জেনেটিক কোডকে। ঠিক আছে, এটা একটু মনে রেখো। তারপরে দেখো নিচে আসো, এখানে লাগবে যে দেখো কোডন সংখ্যা কত, কোডন সংখ্যা হলো 64টি। ঠিক আছে, কোডন সংখ্যা 64টি। এবং দেখো কার্যকরী কোডন সংখ্যা কত, কার্যকরী কোডন সংখ্যা 61টি। ঠিক আছে, কোডন সংখ্যা 64, কার্যকরী কোডন সংখ্যা 61। ঠিক আছে, ওকে। এবং দেখো যে একটা আছে স্টার্ট কোডন। ঠিক আছে, স্টার্ট কোডন। আর একটা আছে হলো তোমার হলো কি, যে স্টপ কোডন। স্টার্ট কোডন মানে যেটা দিয়ে ট্রান্সলেশন শুরু হয় সেটাকে কি বলা হয়, স্টার্ট কোডন। স্টার্ট কোডনটা হলো AU, যেটা মনে রাখা লাগবে। ঠিক আছে, স্টার্ট কোডনটা মনে রাখা লাগবে। এবং আরেকটা আছে স্টপ কোডন, যেটার মাধ্যমে কি ট্রান্সলেশন সমাপ্তি ঘটে। ঠিক আছে, স্টপ কোডন হলো 3টি। ঠিক আছে, এবার মনে রাখবা, উয়া, উয়াগ, উগা। ঠিক আছে, উয়াগ, উগা, একটু ফানি শোনা গেল, এভাবে মনে রাখবা। ঠিক আছে, উয়াগ এবং কি উগা। ঠিক আছে, এভাবে মনে রাখবা। ওকে,
ট্রিপলেট, এখানে দেখো মনে রাখবা যে আহ, দেখো দেখো ট্রিপলেট থাকে কোথায়, ট্রিপলেট থাকে ডিএনএতে, ঠিক আছে। কোডন কোথায় থাকে, কোডন থাকে ভায়া এমআরএনএতে, ঠিক আছে। আর অ্যান্টিকোডন কোথায় থাকে, অ্যান্টিকোডন থাকে টিআরএনএতে, এগুলো একটু মনে রেখো। অ্যান্টিকোডন দেখো টিআরএনএ অনু 3টি বেস এমআরএনএকে কি বলা হয়, অ্যান্টিকোডন বলা হয়। এখানে বলছে দেখো লাইসিন 2টি, ভ্যালিন 4টি, আর আর্জিনিন এবং কি আর্জিনের জন্য 6টি কোডন থাকে। কোনটির জন্য কয়টি কোডন থাকে এগুলো একটু মনে রেখো। আর কি লাগবে এখানে, আর কিছু লাগবে না। ওকে, এখানে আসো দেখো জেনেটিক কোডের বৈশিষ্ট্য, ঠিক আছে। এখানে দেখো বলছে যে জেনেটিক কোড নিউক্লিয়ারে কি 64টি ট্রিপলেট থাকে। ওকে, এটা আমরা জানি অলরেডি, মানে কোডন থাকে, আমরা বলছি না যে 64টি কোডন থাকে, ঠিক আছে। তারপরে তো কার্যকরী কোডন 61টি, ওইটাই বলছে, ঠিক আছে। 64টি ট্রিপলেট মানে কি 64টি কোডন থাকে। ওকে, এখন বলছে দেখো যে একাধিক কোডন একটি অ্যামিনো অ্যাসিডকে কোড বা নির্দেশ করে, ঠিক আছে। তার মানে কি এখন মনে রাখবা যে একাধিক কোডন, তার মানে এটা মনে রাখবা এটা হলো বাচ্চা, ঠিক আছে। এ বাচ্চা বাবা দিয়ে বুঝাইতেছি বারবার। আর অ্যামিনো অ্যাসিড এটা মনে রাখবা এটা হলো বাবা, বাবা, ঠিক আছে। তাহলে বাবা কোনটা, বাবা কয়টা থাকে, দেখো বাচ্চা অনেকগুলো হইতে পারে, বাবা কয়টা থাকে, বাবা কিন্তু একটা থাকে। এক বাচ্চার কখনো কি একাধিক বাবা থাকে, কে বলতে পারো আমার বাবা 5টা, এমন কিন্তু কখনো হয় না। কিন্তু এক বাপ বলতে পারো যে আমার 5টা ছেলে আছে, ঠিক আছে। সেজন্য কি একাধিক কোডন মানে কি একাধিক বাচ্চা, তাহলে বাচ্চা একাধিক কোডন। আর অ্যামিনো অ্যাসিড কয়টা, একটি অ্যামিনো অ্যাসিড কি করবে, কোড নির্দেশ করতে পারে, মানে কি পসিবল, করে মানে কি পসিবল, তার মানে একটি বাবার থেকে কি একাধিক বাচ্চা সম্ভব, ঠিক আছে। এবং তারপরে বলছে দেখো যে একটি কোডন কখনো একাধিক বাচ্চাকে মানে সরি, একটি কোডন কখনো একাধিক অ্যামিনো অ্যাসিডকে কোড করে না। তার মানে কি আমরা কি জানি কোডন হলো কি বাচ্চা, বাচ্চা। আর একাধিক অ্যামিনো অ্যাসিড মানে কি, অ্যামিনো অ্যাসিড মানে হলো বাবা, ঠিক আছে। একটা বাচ্চা কখনো একাধিক মানুষকে বলবে বাবা, ঠিক আছে। ও তো একটা বাচ্চা, ও বলবে যে তুমি আমার বাবা, তুমি আমার বাবা, একাধিক বাবাকে বাবা ডাকতে পারবে না, ঠিক আছে। তার মানে কি এটা কোড করে না, ঠিক আছে, এমন রাখতে পারো। ওকে, যাই হোক, এই যে দেখো এখানে বলছে যে যে এই ইউজিতে পলিমেরের শুরু হয়, মানে কি এটা হলো স্টার্ট কোডন, ঠিক আছে। আর ওয়াগ এবং উগা দিয়ে কি হয়, সমাপ্তি কথা, মানে কি এটা হলো এগুলো আমরা দেখছি অলরেডি। নিচে আসো দেখো বংশগতি নির্ণয়ে ডিএনএর ভূমিকা, ঠিক আছে। একটু রিডিং টিডিং দিও। একমাত্র স্থায়ী পদার্থ কি ডিএনএ, ঠিক আছে। কেবলমাত্র ডিএনএ কি বংশগতি বস্তু, বংশগতির রাসায়নিক ভিত্তি, ঠিক আছে। ডিএনএ জিন, এগুলো একটু দেখো। ওকে, এ তো ছিল আমাদের অধ্যায়, মোটামুটি শেষ আমাদের চ্যাপ্টার, ঠিক আছে। লাস্টের দিকে মনে করো যে অনেক হাবিজাবি তথ্য আছে যেগুলো লাগে না, হুদাই বইয়ের মধ্যে দিয়ে রাখছে, ঠিক আছে। মেডিকেল অ্যাডমিশনের জন্য লাগে না। তো যেগুলো দাগায় দিচ্ছে সেগুলো ভালো করে পড়ো, ইনশাল্লাহ এগুলোর ভিতরেই কি পড়বে, কমন পড়বে, বুঝছো কি না। দেখো এত বড় একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে কয়টা, সর্বোচ্চ 2টা, সর্বোচ্চ 2টা, আর বেশি কিন্তু প্রশ্ন হবে না, ঠিক আছে। তো তুমি অত মনে করো যে ডিটেলসে পড়ে লাভ আছে, ঠিক আছে। ডিটেলসে পড়বা যতটুকু, আমি কিন্তু দেখো তোমরা যারা ক্লাস করতো তোমরা অনেকেই দেখছো যে দেখো আজকে যতগুলো দাগাই দিলাম, তোমরা তো চ্যাপ্টারটা আগেও পড়ছো তাই না। এমন অনেক লাইন আমি দাগাই দিচ্ছি না যেগুলো তোমরা এর আগে পড়োই নাই, দিছি কি না তোমরা নিজেরাও জানো যে আমি এমন অনেক লাইন দাগাই দিছি যেগুলো লাইন তোমরা এর আগে কখনো পড়োই নাই, ঠিক আছে। আজকে নতুন করে দাগাইছো, তো এই যে নতুন করে যেগুলো দাগাই দিলাম এগুলাই তো ভাই, এগুলো চিপা চাপা থেকে করলে এগুলো থেকেই করবে, ঠিক আছে। তো তুমি ভাই আগে যেগুলো পড়ছো ওগুলোই পড়বা, প্লাস আমি যেগুলো দাগাই দিচ্ছি এগুলো পড়ো, ঠিক আছে। এর বাইরে ইনশাল্লাহ কিছু পড়া লাগবে না, বোঝো নাই। ওকে, যাই হোক, সবাই ভালো থাকো, আমার জন্য একটু দোয়া করো। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।